Welcome back to our discussion on consciousness. Consciousness হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের যে বডি আছে দেহ, এই দেহ অতিরিক্ত একটা সত্তা, একটা মন আছে কিনা সেটার পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয় সেই যুক্তিগুলোর একটা হচ্ছে যে কনসাসনেস। শুরুতে একটা কথা আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে ফিলোসফিতে কোনো প্রমাণ নাই। তাহলে আমরা যে প্রমাণ বলি, আসলে প্রমাণ হচ্ছে যুক্তি। যে যুক্তিটাকে আমি গ্রহণ করি বা গ্রহণযোগ্য বলে মনে করি, সেটাকে আমি প্রমাণ হিসেবে গ্রহণ করি অথবা প্রমাণ হিসেবে দাবি করি। ফিলোসফিতে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, এখানে আছে যুক্তি। আচ্ছা, এই কোর্সের মধ্যে আমরা গত ক্লাসে আমাদেরকে জয় এটা স্মরণ করাই দিছিল। জয় কি আজকে আছে? জয় জয় আজকে নাই না? আচ্ছা, জয় আমাদেরকে স্মরণ করাই দিছিল যে একটা কোয়েশ্চেনকে আমরা সমাধান করার জন্য এই কোর্সে আলোচনা করছি। অন্য কেউ বলবে আমাকে সে প্রশ্নটা কি? স্যার এটা ছিল ডাজ মাইন্ড এক্সিস্ট এই কোশ্চেনটা। রাইট, রাইট। থ্যাংক ইউ রুমু। ডাজ মাইন্ড এক্সিস্ট? আচ্ছা, মাইন্ড যদি এক্সিস্ট করে তাহলে কি বস্তুবাদ সঠিক হবে না ভুল হবে? তাহলে বস্তুবাদ ভুল হবে আর কি। আচ্ছা, তাইলে আমাদের এই কোর্সের পুরো কোর্সের আলোচনাটা হচ্ছে একটা মতবাদকে কেন্দ্র করে, সেটা হচ্ছে বস্তুবাদ। যারা মনে করে বস্তু অতিরিক্ত কোনো সত্তা বা কোনো কিছু নাই। তো ওকে, তাহলে আমরা এখানে আলোচনা করছি মূলত এই প্রশ্নটাকে সমাধান করার জন্য যে বস্তু অতিরিক্ত কোনো সত্তা বা মন আছে কিনা। যদি থাকে তাহলে ডুয়ালিজম ইজ কারেক্ট, আর যদি না থাকে তাহলে ম্যাটেরিয়ালিজম ইজ কারেক্ট। ওকে, এটা নিয়ে আমরা যে কনসাসনেসের আলোচনা শুরু করেছিলাম, এই কনসাসনেসের আলোচনাতে আমরা শুরুতে আমরা বলেছি যে মানে আমাদের মনের একটা ক্যাপাসিটি আছে যে বস্তু জগৎকে সে রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে আমরা যা কিছু দেখতে পাচ্ছি বা যা কিছু আমরা এক্সপেরিয়েন্স পাই, সব আমাদের ব্রেনের মধ্যে একটা রিপ্রেজেন্টেশন ঘটে। এই রিপ্রেজেন্টেশনটা কে করে? এটা আমাদের মাইন্ড করে। এবং বাই দ্য বাই এই কথাটাও তোমাদের মাইন্ডে রাখতে হবে, সেটা হচ্ছে মাইন্ডের পক্ষে সবাই, কিন্তু মাইন্ডটা আসলে আলাদা একটা কিছু নাকি বস্তুরই একটা হায়ার ফর্ম, এটা নিয়ে হচ্ছে মতবিরোধটা। তো যারা বস্তুবাদী তারা বলে যে না, মাইন্ড এটা আলাদা কোনো কিছু না, এটা বস্তুরই একটা হায়ার ফর্ম, এটা আমাদের ব্রেন অ্যাক্টিভিটিস। তো আমাদের মাইন্ডের মধ্যে ইন্টেনশনালিটি আছে, রিজন আছে, এবং আমাদের কোয়ালিয়া আছে। কোয়ালিয়া হচ্ছে আমাদের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। কোন একটা এক্সপেরিয়েন্সকে যখন আমরা ফিল করি, এটা হচ্ছে কোয়ালিয়া। কত ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা, কত ডিগ্রি গরম, এগুলো হচ্ছে কতগুলা হিসাব, বস্তুগত হিসাব। কিন্তু আমার যে ঠান্ডা লাগছে বা গরম লাগছে অনুভূতি হচ্ছে, ওটা হচ্ছে কোয়ালিয়া। ওকে, তাই মেটালিস্ট যেটা বলবে যে আমাদের কনসাসনেস, আমাদের চেতনা, চেতনা হচ্ছে এমন একটা জিনিস। চেতনা কি এটা বিশ্লেষণ করতে হয়, আমাদের চেতনাকে বিশ্লেষণ করে। আমরা চেতনার বাইরে গিয়ে চেতনা কি সেটা নিয়ে আলোচনা করতে পারি না। সেই জন্য চেতনার স্বরূপ আলোচনা করা আমাদের জন্য একটা ডিফিকাল্ট। তো মেটেরিয়ালিস্টরা যারা চেতনা একটা অবস্তুগত কোনো কিছু নয় সেটা প্রমাণ করার জন্য তারা একটা ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ নিয়েছে। তো সেই ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা চেতনার কথা যেগুলো বলি, এগুলো আসলে আমাদের কতগুলো ইন্টেনশনাল স্টেটের একটা সমষ্টি ছাড়া কোনো কিছু না। আমাদের ইন্টেনশনাল স্টেট গুলো হচ্ছে আমাদের কতগুলো ফিজিক্যাল ফেনোমেনা।
তো এখানে যারা বস্তুবাদীদের মধ্যে যারা বেশি কট্টর তারা টোটালি মাইন্ডকে এলিমিনেট করার চেষ্টা করবে, সেজন্য যে থিওরি এটা হচ্ছে এলিমিনেটিভিজম, এটা আমরা আলোচনা করছিলাম। সেখানে ড্যানিয়েল ড্যানেটের প্রসঙ্গ আসছিল। ড্যানিয়েল ড্যানেট এখানে একটা কোয়ালিয়া ইনভার্সন একটা থট এক্সপেরিমেন্টের কথা বলছেন, যে আমি যদি একদিন ঘুম থেকে উঠে শুনি দেখি যে ঘাসগুলা লাল, আকাশটা হলুদ, সব উল্টাপাল্টা, তখন আমি যদি আমার আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করি যে আমার এরকম উল্টাপাল্টা লাগছে কেন, তখন তারা আমাকে হয়তো বলতে পারে যে তোমার একটা অপারেশন হয়েছে, যে অপারেশনের মধ্যে তোমার হয়তো একটা উল্টাপাল্টা কানেকশন হয়েছে। তখন ড্যানেট বলবে যে এই অপারেশনটা যে ভুল হয়েছে, যার কারণে আমি সবুজকে লাল দেখতেছি, নীলকে হলুদ দেখতেছি, সেটার জন্য তাহলে আবার ঠিক করে দিলে আমি ঠিক মতো দেখবো। এইটা থেকে ড্যানেট বলতে চায় যে আমাদের যে কোয়ালিয়া গুলো বলা হচ্ছে, আমার যে একান্ত অনুভূতি, যেমন আহ মানে ঘাস আমাদের কাছে সবুজ মনে হয়, আকাশটা নীল মনে হয়, এই যে আমাদের যা অভিজ্ঞতা, এগুলো আমাদের আসলে একান্ত ব্যক্তিগত কোনো কিছু নয়, বরঞ্চ এগুলা মানে অবজেক্টিভ কতগুলো ব্যাপার থার্ড পার্সন এভিডেন্সের মাধ্যমে যেগুলো আমরা জানতে পারি। এইটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ড্যানেটের যে আলোচনা, সেইটার ক্রিটিসিজমের মাধ্যমে আলোচনা শুরু করব। ক্রিটিসিজমটা হচ্ছে যে ওয়ান কুড অবজেক্ট দ্যাট দিস আর্গুমেন্ট অ্যাপিয়ার্স টু বি এ নন সিকিউটার। নন সিকিউটার মানে হচ্ছে যেটা থেকে যেটা আসে না। ওকে, আমি যদি বলি যে 2+2=4 এবং আমি একজন ভালো মানুষ, তো 2+2=4 এটা সত্য, কিন্তু এই কারণে আমি কিন্তু ভালো মানুষ হই না। ওই মানে কোন ট্রু প্রপোজিশন থেকে কোন একটা কিছু আসলেই যে সেটা সঠিক হবে এমন না, সেটার জন্য প্রপার হইতে হবে, মানে সঠিক হইতে হবে। দ্যাট হোয়েদার ইউর মেমোরি, এখন ড্যানেটের এই ইয়াটাকে, সমালোচনাটাকে নন সিকিউটার বলা হচ্ছে, অপ্রাসঙ্গিক বলা হচ্ছে এই জন্যই যে এই যে লোকটা যে ঘুম থেকে উঠে দেখলো যে ঘাসগুলো হচ্ছে লাল, আকাশটা হচ্ছে হলুদ, উল্টাপাল্টা, সে যখন আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করবে, ডাক্তারের কাছ থেকে জানতে পারবে তার একটা প্রবলেম হয়েছে, সেই থেকে ড্যানেট বলছে এটা একটা থার্ড পার্সন ফেনোমেনন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার যে এরকম উল্টাপাল্টা মনে হচ্ছে, এবং এই উল্টাপাল্টা মনে হলে কোন একটা সমস্যা হলে এক্সপার্টের কাছ থেকে বা আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জেনে নেওয়া, নিয়ে নিজেকে সংশোধন করে নেওয়া, তার এই ধারণাটা কোত্থেকে আসলো? তার এই ধারণাটা কি তার ভিতর থেকে আসে নাই? এটা কি তার একান্ত নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং নয়? তো এখন এই কোয়ালিয়ার ব্যাপারে আমরা কোনো মানে তৃতীয় পক্ষের সহায়তা নিতে পারি, কিন্তু এর মানে এই নয় যে কোয়ালিয়া গুলা একটা নিরপেক্ষ জিনিস, এটা ব্যক্তিগত কিছু না। যেমন আমাদের স্মৃতি, আহ এখন question about memory do not necessarily have a bearing on the nature of our awareness of objects present right now. এখন আমাদের যে অবজেক্ট আছে, যেটার উপস্থিতি সম্বন্ধে আমি বর্তমানে সচেতন বা অ্যাওয়্যার, এইটা এবং আমার মেমোরি, এই দুটো তো এক না। আমার মেমোরি বেশকম হতে পারে কিন্তু আমার অ্যাওয়ারনেস থাকতে পারে, অথবা আমার অ্যাওয়ারনেস নাও থাকতে পারে কিন্তু মেমোরি আছে, এমনও হতে পারে। এখন এরপরে আমরা নেক্সট আলোচনা করব ইনডাইরেক্ট রিয়ালিজম। আমি এইটুকু যে আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন থাকলে কেউ কিছু না বুঝলে মাইক্রোফোন অন করে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো, বা করাই উচিত। স্যার আপনি বলছেন যে নন সিকুয়েটর, ওইটা একবার বলে ভালো হতো। নন সিকুইটার মানে হচ্ছে যেটা থেকে যেটা আসে না। ওকে, তো তোমার নামটা কি জানি? রুমু। রুমু, আচ্ছা রুমু। হ্যাঁ রুমু, রুমু, রুমু কি দুপুরে ভাত খাইছো? খাইছি স্যার। এটা আজকে দুপুরে না গতকালকে দুপুরে?
আজকে দুপুরে স্যার। আচ্ছা, রুমু দুপুরে ভাত খাইছে, সুতরাং রুমুর এই প্রশ্নটা সঠিক। এটা যদি আমি মনে করি, মনে করাটা কি প্রাসঙ্গিক হবে নাকি অপ্রাসঙ্গিক হবে? মনে করা। তোমার ভাত খাওয়ার সাথে তোমার এই প্রশ্ন করার তো সম্পর্ক নাই, আছে নাকি? বুঝি নাই স্যার। আরে আমি যদি একটা 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 কিছুর কারণ বলি, হ্যাঁ, হুম, আমি যদি একটা কিছু কারণ বলি, সেই কারণটা যদি যথার্থ না হয় তাহলে এটা কি ঠিক হবে? না, এটা অপ্রাসঙ্গিক হবে। তো একজন পার্টিসিপেন্ট লাঞ্চ করে পার্টিসিপেট করতে বসছে কি বসছে না, এটার উপর তার কোয়েশ্চেনটা রাইট ও রং তো নির্ভর করে না, করে? না। এটা হচ্ছে নন সিকিউটার। নন সিকিউটার একটা টার্ম আর কি, আচ্ছা অপ্রাসঙ্গিক হওয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার জেনারেটর কোন জিনিসটাকে এখানে নন সিকিউরিটর বলা হচ্ছে মেইনলি? বুঝি নেই। স্যার জেনারেটর আর্গুমেন্টের কোন কোন জায়গাটাকে নন সিকিউরিটর বলা হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, ডেনেটের আর্গুমেন্টের নন সিকিউটার বলা হচ্ছে এখানে যে ডেনেটের যুক্তিটা কি? ডেনেট বলতে হচ্ছে যে তোমার যে একান্ত ব্যক্তিগত অনুভূতি, সেখানে যদি কোনো গন্ডগোল সৃষ্টি হয় তাহলে তুমি ডাক্তারের কাছে যাও বা তোমার আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ, গত ক্লাসে আমরা আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি একটা মাইক্রোফোন। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, সাউন্ড কি আগে থেকে কমে গেছে? জি স্যার, একটু লো হয়ে গেছে সাউন্ডটা। একটু লো হয়ে গেছে না? আহ, এখন স্যার এখন ঠিক আছে। এখন একটু বেটার না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো সেটা হচ্ছে যে ডেনেটের আর্গুমেন্টটা হচ্ছে যে আহ, আমার যে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সের মধ্যে যখন কোনো প্রবলেম সৃষ্টি হয়, সে প্রবলেমটা আমি কিভাবে সমাধান করি? স্যার কোন নিউরোসার্জনের কাছে যায় বা কোনো, অথবা অথবা আমার আশেপাশে যারা লোকজন হ্যাঁ, আছে তাদের কাছ থেকে তাদের জিজ্ঞেস করে। তাহলে একটা থার্ড পার্সনকে আমি রেফার করে এই বিষয়টাকে সমাধান করি। ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কোয়ালিয়ার প্রবলেমটা যদি আমি থার্ড পার্সনের মানে মতামতের ভিত্তিতে যদি ফাইনাল করি, তাহলে কোয়ালিয়াটা কি পার্সোনাল হলো নাকি থার্ড পার্সন। ইম্পার্সোনাল? জি স্যার, ইন পার্সোনাল হয়ে। হবে যে কোয়ালিয়াটা আসলে কোনো পার্সোনাল কিছু না, এইটাই ওই মানে আমাদের যে এই যে এই যে আমরা যেটা আলোচনা করছি কোয়ালিয়া ইনভার্সন সিনারিও, সেটার মাধ্যমে বোঝা যায়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে নন সিকিউটার যারা বলছে, সমালোচনা করছে, তারা বলতে চাচ্ছে যে আমার আমার কোয়ালিয়া নিয়ে যখন কোন একটা প্রবলেম হয় তখন আমি একটা থার্ড পার্সনকে রেফার করি, কিন্তু এটার মাধ্যমে এটা বোঝা যায় না যে এটা একটা থার্ড পার্সন ফেনোমেনা। এখন থার্ড পার্সনকে রেফার করা উচিত এবং নিরপেক্ষ লোকেরা যেটা বলে সেটা আমার মেনে নেওয়া উচিত, আমার কমিউনিটি যেটা বলে সেটা আমার মেনে নেওয়া উচিত। এই কথাটা যে আমার মনে হচ্ছে, এই কথাটাকে কমিউনিটি বলার কারণে আমার মনে হচ্ছে না আমার ভিতর থেকে মনে হচ্ছে? আমার আমার নিজের থেকে মনে হচ্ছে। তাহলে আমার ভিতর থেকে যদি মনে হয় তাহলে এটা ফার্স্ট পার্সন ফেনোমেনা। জি স্যার। আচ্ছা, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা আলোচনা করব যেটার জন্য তোমাদেরকে ইনডাইরেক্ট রিয়েলিজমটা বুঝতে হবে। ইনডাইরেক্ট রিয়েলিজম।
আচ্ছা, তোমাদের মাইক্রোফোন গুলো অফ রাখবা যখন আমার সাথে কথা বলবা না, মানে কথা বলবা তখন, তখন ছাড়া, সরি। আচ্ছা, রিয়েলিজমটা হচ্ছে যে যা কিছু আছে তা ব্যক্তিগতভাবে স্বাধীন স্বতন্ত্রভাবে নিজস্বভাবেই আছে বাই ইটসেলফ। ওকে। আর এর উল্টাটা হচ্ছে কি আইডিয়ালিজম। ওকে। ঠিক আছে। জি স্যার। হুম, আচ্ছা। তো এখন বার্টন রাসেল বা এরকম যারা ফিলোসফার আছে তারা ইনডাইরেক্ট রিয়েলিজমের কথা বলছে এভাবে যে আম, যে আমরা সরাসরি বস্তুকে পাই আহ, অভিজ্ঞতার মাধ্যমে, নাকি বস্তু থেকে আমরা কতগুলো সেন্স ডেটা পাই। বস্তুর সেন্স ডেটা গুলো পাই। আচ্ছা, তাহলে বস্তুর সেন্স ডেটা গুলা থেকে আমরা জ্ঞান উৎপন্ন করি। আর বস্তুটা স্বাধীন স্বতন্ত্র ভাবে আছে, যদিও আমরা সরাসরি সেটাকে কানেক্ট করতে পারি না। ওকে, এটাই হচ্ছে ইনডাইরেক্ট রিয়েলিজম। এখন ইনডাইরেক্ট রিয়েলিজমকে যদি আমরা কারেক্ট ধরে নেই, তাহলে it is only through the first person subjective realm of qualia that we know that there is an objective third person realm। তাহলে একটা যে নিরপেক্ষ বস্তু জগৎ আছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি? কেউ একজন বলো। কেউ? হ্যাঁ, রোমু। জি স্যার। হ্যাঁ, তোমার সাথে কথা বলেই বোধহয় সুবিধা হবে, তুমি তো থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। একটা 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 যে নিরপেক্ষ আমাদের বাহিরে একটা বস্তু জগৎ আছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? স্যার বস্তু জগৎটা আমি বিশ্বাস না করলেও ওইটার অস্তিত্ব টিকে থাকে মনে হয় এরকমটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বিশ্বাস না করলেও এটা টিকে থাকে, এটা বাইরের জগতে আছে, তাই না? হ্যাঁ। তো বাইরের জগতে যে এরকম একটা আমি বিশ্বাস না করলেও একটা মানে স্বয়ং অস্তিত্বশীল বস্তু জগৎ আছে, এইটা হুম। আমার এই জ্ঞানটা কোথায় হয়? এটা আমার মধ্যে হয়, নাকি কেউ আমাকে বলে দিছে? উম, আমার মধ্যে মনে হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রমুর সাথে আহ, আহ, মানে দ্বিমত পোষণ করে এমন কেউ আছো? হুম? অন্য কোনো পার্টিসিপেন্ট রুমুর সাথে দ্বিমত করে এমন কেউ আছো যে আমরা কিভাবে জানি যে একটা বস্তু জগৎ আছে? স্যার এখানের মধ্যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে সেন্স এর মাধ্যমে আমরা পেয়ে থাকি, তো রুমু বলছে স্যার আমরা আমাদের চেতনা বা সেন্স ও যেভাবে সেটা দেয়। স্যার এখন একটা বাচ্চাকে যদি আমরা দেখাই আগুনের সামনে, সেই বাচ্চাটা আগুনটা চিনলো না, তো অভিজ্ঞতা লব্ধ 3 বছর বা 4 বছর বয়সে তাকে আমরা বুঝালাম যে ওটা হচ্ছে একটা আগুন, তুমি যদি ওটার কাছে যাও তোমার হাত পুড়ে যেতে পারে। তো ওইটাও ওই বাচ্চাটা অভিজ্ঞতা করলো না, যেভাবে আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে ওটা নিষিদ্ধ জিনিস, তুমি ওটার কাছে যাবা না, তো ওইটা একটা অভিজ্ঞতা লব্ধ না। তো আমরা এটা কিভাবে নিজের মধ্য থেকে আসবে স্যার, ওইটাতে একটু দ্বিমত পোষণ হচ্ছে। মানে অভিজ্ঞতা লব্ধ বিষয়টা কি আমাদের ভিতরের ব্যাপার না বাইরের ব্যাপার? মানে এটা স্যার ইন্টারনাল নাকি এক্সটার্নাল? হ্যাঁ, স্যার হুম, ওইটা যেহেতু আমাদেরকে শেখানো হয়, তো ওইটা হয়তো বা বাহিরের ব্যাপার, কারণ আমাদেরকে শেখানো হচ্ছে যে ওইটা নিষিদ্ধ, ওইটাতে গেলে ক্ষতি হবে, সেজন্য ওটা হুম। বাহিরের দিক না, থেকে আমরা সেই অভিজ্ঞতাটা অর্জন করতেছি। আমাদেরকে তো অনেক উল্টাপাল্টা জিনিসও শেখানো হয়। আমাদেরকে শেখানো হয় যে ভূত আছে, হ্যাঁ, ভূত এসে তোমাকে ধরবে। আসলে কি ভূত আছে? আহ না, সেটা তো নাই আচ্ছা, যারা সত্যি। এখন বাহিরের যে একটা জগৎ আছে জি। আমাদেরকে শেখানো হচ্ছে, জি। আমাদেরকে যেটা শেখানো হয় সেটা তো আমরা গ্রহণ করি। শেষ জি। পর্যন্ত আমাদের জ্ঞানটা কোথায় অর্জিত হয়?
জ্ঞানটা কি আমাদের ভিতরে চলে আসে, ভিতর থেকে আমরা ফিল করি, নাকি বাহিরেই থেকে যায়? স্যার তো বাহিরে যে কনফিউজ। বাহিরে যে একটা জগৎ আছে, সেই জি জিনিসটা আমরা আমাদের ভিতরে ফিল করি, আমাদের কগনিটিভ ফ্যাকাল্টিতে আমরা ফিল করি, জি স্যার। করি না? আচ্ছা, জি স্যার। তাহলে অবজেক্টিভ একটা ওয়ার্ল্ড যে আছে, এটা যদি সাবজেক্ট হিসেবে আমি যদি গ্রহণ না করি, মেনে না নেই, জানতে না পারি, তাহলে ওটা থাকা না থাকা কি অর্থপূর্ণ হয়? না হয় না, হয়। হয় না। আলটিমেটলি ওই যে জ্ঞানের কথা, যে জ্ঞান তত্ত্বের কথা আমরা যে আলোচনা করছিলাম, যে নলেজটা হচ্ছে কি একটা সাবজেক্ট এবং মানে অবজেক্ট অফ নলেজের মধ্যে একটা সমন্বয়, জ্ঞানের বিষয় এবং জ্ঞানের কর্তার মধ্যে একটা সমন্বয়। জি তাই? স্যার। হুম, আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। এরপরে দেখো, what scientific objectivity requires is not denial of the first person subject point of view, but rather a means of communicating intersubjectively about what one grasps only from the first person point of view. তাহলে সায়েন্টিফিক যে অবজেক্টিভিটি এর কথা বলা হয়, সে অবজেক্টিভিটিটা কি ফার্স্ট পারসন ফেনোমেনা ব্যক্তিকে কি অস্বীকার করে, ডিনাই করে, নাকি এই ইন্টারসাবজেক্টিভিটি কমিউনিকেশন, অর্থাৎ একটা ব্যক্তি কিভাবে আরেকটা ব্যক্তির সাথে যোগাযোগ করবে, সেটার একটা নিরপেক্ষ পদ্ধতি, অবজেক্টিভ একটা মেথড, কোনটা? তাহলে কেউ একজন বলো। আমি এখানে নাম দেখতে পাচ্ছি, আমি জিজ্ঞেস করলে তো তোমরা বিব্রত বোধ করবা। কেউ একজন বলো যে সায়েন্টিফিক যে মানে সায়েন্টিফিক যে অবজেক্টিভিটির কথা বলা হয়, এই সায়েন্টিফিক অবজেক্টিভিটি এটা কি আমাদের যে ব্যক্তিগত যে আমাদের যে অভিজ্ঞতা, সেটাকে নাকচ করে দেয়? স্যার এটা কি না না হবে? না, আমি জিজ্ঞেস করছি। না স্যার, করে না। জি, গোলাম নূর। আফরিদা তাবাসসুম, বলো। মানে প্রশ্নটা হচ্ছে যে সায়েন্টিফিক অবজেক্টিভিটি আমরা যদি মেনটেন করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট পারসন ফেনোমেনা সাবজেক্টিভিটি সেটা কি সম্পূর্ণ নাকচ হয়ে যাবে? হ্যাঁ স্যার, নাকচ হয়ে যায়। এরা ফার্স্ট পার্সন ফেনোমেনা কি করে না, কারণ ওরা তো থার্ড পার্সন ফেনোমেনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, মাঝখানে যে আফ্রিদা ছিল, ও কোথায় চলে গেল? হ্যাঁ, আফ্রিদা, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা যদি মানে অবজেক্টিভিটির কথা বলি, সায়েন্টিফিক অবজেক্টিভিটি মানে নিরপেক্ষ একটা সত্য, একটা নিরপেক্ষ সত্যের কথা বলো। স্যার বুঝি নাই, আমি মাত্র আসছি তো বুঝতেছি না। আচ্ছা, একটা যে কোনো একটা নিরপেক্ষ কথাকে ধরো, মনে করো এই যে 2+2=4, এটা কি ব্যক্তিগত নাকি ব্যক্তি নিরপেক্ষ? স্যার ব্যক্তিগত। এটা ব্যক্তিগত, কিন্তু 2 দিয়ে 4 হয়, এটা তুমিও মনে করো আমিও মনে করি, তাহলে এটা ব্যক্তিগত হয় কিভাবে? না, তাহলে ব্যক্তি নিরপেক্ষ। ব্যক্তি নিরপেক্ষ। আচ্ছা, মনে করো এটা ব্যক্তি নিরপেক্ষ, এখন 2 দিয়ে 4 হয়, সেটা তুমি জানো না। তো সেটা তুমি যদি না জানো, তাহলে 2 দিয়ে 4 হয়েছে, এই কথা তুমি কি মানবা? মানে কোনো মানবো মানবা? কেন মানবা? স্যার, এটা তো সত্যি। আমি যে বললাম যে 2 দিয়ে 4 হয়, সেই জিনিসটা তুমি নিজে জানো না, হ্যাঁ স্যার। কখনো তুমি এটা পাও নাই, জি। তোমার জন্য এই জিনিসটা কি সত্যি হবে, যদিও এটা সবাই জানে? হ্যাঁ।
না, আমি না জানলে তো আমার জন্য সত্যি হবে না। আরে সেটাই তো জিজ্ঞেস করছিলাম, তুমি না জানলে তো সবার জন্য হয়ে লাভ নাই। না। আবার সবার জন্য মনে করো একটা জিনিস তুমি জানো, এটা জি। তুমি ছাড়া আর কেউ জানে না, তাহলে এটা হ্যাঁ। দিয়ে তুমি কি জ্ঞান তৈরি করতে পারবা? না স্যার, পারবো না। সবাই তো চায় না, আমি একজন দিলে কি হবে? তাহলে কোন একটা জিনিস যখন অবজেক্টিভ হবে, তার জি। মানে এই নয় যে সেটা থেকে তোমার সাবজেক্টিভিটি তো সম্পূর্ণ বাদ যাবে, জি। বরং তোমার সাবজেক্টিভিটি, আমার সাবজেক্টিভিটি, ওর সাবজেক্টিভিটি, এই সাবজেক্টিভিটি গুলোর মধ্যে আমরা যে ইন্টার কানেকশনটা করি, এটি হচ্ছে অবজেক্টিভিটি। আচ্ছা। জি। আমরা জ্ঞানের একটা বিষয়কে যখন সবাই গ্রহণ করি, একজনের সাথে যখন আমরা একজন সাথে কমিউনিকেট করি, একটা ইন্টার সাবজেক্টিভ আমরা যখন মানে ব্যাপারের কথা আলোচনা করি, তখনই হচ্ছে যে অবজেক্টিভিটির প্রসঙ্গ আসে। তাহলে আমরা যখন কোনো অবজেক্টিভিটির কথা বলি, সে অবজেক্টিভিটিটা হচ্ছে অবশ্যই অবজেক্টিভিটি, কিন্তু সেই অবজেক্টিভিটির সাথে আমরা তো কানেক্টেড হই, ব্যক্তিরা কানেক্টেড হই না। জি। মনে করো একটা অবজেক্টিভ ট্রুথের সাথে যদি আমি কানেক্টেড না হই, এটা কি আমার জন্য ট্রু হবে? না স্যার। তাহলে আমরা যেগুলো আবিষ্কার করি সত্য হিসেবে, এখন জানলাম, এগুলো কি আজকেই সত্য হিসেবে তৈরি হয়েছে নাকি আগে থেকে ছিল? স্যার আগে থেকে ছিল, আমরা তো পরে জানছি। পরে জানছি। তো জানার মাধ্যমে কি হয়েছে, এটার সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করছি না? জি। তো ওই যোগাযোগটা, এর মধ্যে কি আমি ব্যক্তি আছি নাকি বাদ গেছি? স্যার আমি আছি। সেটাই হচ্ছে ব্যাপার। এটা ঠিক আছে, থ্যাংক ইউ। ওটাই এখানে বলা হচ্ছে যে আমরা যখন সায়েন্টিফিক অবজেক্টিভিটির কথা বলি, সেটার মধ্যে থেকে আমার ফার্স্ট পারসন ফেনোমেনা এটা কিন্তু বাদ যায় না। এটা তো এখানে ড্যানের যে ভুলটা করতেছে, সেটা বলতেছে এখানে যে to see that qualia being essentially subjective is fully compatible with their being relational or non-intrinsic and thus communicable. এখন দেখো, একটু আগে আমি কথা বলছিলাম আফরিদের সাথে, তাই না? স্যার। আচ্ছা, তুমি কি এম্বারেস ফিল করছো? না স্যার। আচ্ছা 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 আচ্ছা, তো তুমি কি ইজি ফিল করছো? জি স্যার। আমি কেমনে বুঝবো যে তুমি ইজি ফিল করছো? স্যার আমি বলতেছি সেজন্য। তুমি তো মিথ্যা কথা বলতে পারো। পারো না? পারি স্যার। আচ্ছা, তাহলে তুমি যে সত্যি কথা বলছো, এটা আমরা ধরে নিচ্ছি। জি স্যার। আচ্ছা, তোমার মানে তুমি ইজি ফিল করছো এবং তুমি আনইজি ফিল করছো না। স্যার। তুমি যে আনইজি ফিল করছো না, এই বিষয়টা আমি তোমার কথাটা যে মেনে নেই, তুমি যে ইজি ফিল করছো সেই ফিলিংটা কি আমার মধ্যে তৈরি হয়? না স্যার, ওটা তো আমার মধ্যেই তৈরি হবে। তাহলে আমাদের সকলের ব্যক্তিগত অনুভূতিগুলো আমাদের নিতান্তই ব্যক্তিগত, জি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলো নিতান্তই ব্যক্তিগত, তা প্রত্যেকে যার যার জগতে বাস করি, তাহলে জ্ঞান কিভাবে তৈরি হয়? মনে করো একটা জিনিস ব্যক্তি নিরপেক্ষ, মানে হ্যাঁ। ব্যক্তির উপরে নির্ভর করে না। তো ব্যক্তির উপরে যেটা নির্ভর করে না, ব্যক্তি যদি সেটা না জানে, তাহলে সেটা থাকা না থাকা কি আসে যায়? আর ব্যক্তি যখন একটা অবজেক্টিভ কোনো কিছুকে জানে, তখন সে একটা রিলেশন এস্টাবলিশ করে, যেটা আমরা একটু আগে বললাম। জি। আচ্ছা, তাহলে আমাদের যে কোয়ালিয়া কি? কোয়ালিয়াটা কি? স্যার ওই ব্যক্তির নিজের যে অভিজ্ঞতা, হ্যাঁ স্যার। সে যেটা অনুভব করে। জি। আচ্ছা, তো ব্যক্তি নিজে যেটা অনুভব করে, এই জিনিসটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্টিভ। যেমন তুমি বলছো যে তুমি আনইজি ফিল করছো না, জি। তুমি বলছো যে তুমি ইজি ফিল করছো, এটা জি। তোমার সাবজেক্টিভ। কিন্তু তোমার কথাটাকে যখন আমি মেনে নিছি, তোমার জি। ফিলিংসটা কি আমাদের মধ্যে আসছে নাকি আমরা জাস্ট এটার সাথে কানেক্টেড হইছি? না স্যার, শুধু কানেক্টেড হইছি। আমরা কি তোমার মতো অনুভূতি দিয়ে কানেক্টেড হইছি নাকি নিরপেক্ষভাবে কানেক্টেড হইছি? নিরপেক্ষভাবে। অনুভূতি তো আমার অনুভূতি আমার মধ্যে। রাইট।
রাইট, এটা তো তোমার অনুভূতি তোমার মধ্যে, আমার অনুভূতি আমার মধ্যে, কিন্তু হ্যাঁ আমি তোমার থেকে ইনফারেন্স করি, অনুমান করি যে হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু জি এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু আমরা ফিল করি না, হুম, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে এই যে কোয়ালিয়ার কথা বলা হচ্ছে, কোয়ালিয়াটা সাবজেক্টিভ, জি কিন্তু সাবজেক্টিভ হওয়া সত্ত্বেও আমরা পরস্পরের অনুভূতি নিয়ে আমরা কথা বলি, আমরা জি পরস্পরের অনুভূতিকে যাচাই করি, আমরা পরস্পরের অনুভূতি দিয়ে জ্ঞান তৈরি করি, করি না? জি স্যার আচ্ছা, তাহলে আমার কোয়ালিয়া এটা আমার জন্য ইন্ট্রিনজিক, জি কিন্তু আমার কোয়ালিয়া তোমার জন্য কিন্তু নন ইন্ট্রিনজিক। জি তাহলে আমার অনুভূতি আমার জন্য সাবজেক্টিভ, তোমার জন্য সেটা অবজেক্টিভ অবজেক্টিভ, তাই? তাহলে কোয়ালিয়া যদিও সাবজেক্টিভ, কিন্তু এটা কম্পেটেবল, মানে এটা একটা নন ইন্ট্রিনজিক, মানে রিলেশনাল কমিউনিকেবল ফরম্যাট এটা এটা আনা যায়। জি তাহলে আমরা আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলা কমিউনিকেট করতে পারি, কিন্তু যখন আমরা কমিউনিকেট করি তখন সেই জিনিসটা আর পার্সোনাল থাকে না, হুম, মানে যেই রিলেশনের মাধ্যমে আমরা কমিউনিকেট করি ওই রিলেশনটা কিন্তু অবজেক্টিভ, জি যদিও এক্সপেরিয়েন্সটা সাবজেক্টিভ। হ্যাঁ আচ্ছা তাবাসসুম, থ্যাংক ইউ, তুমি অনেকক্ষণ আমাদের সাথে পার্টিসিপেট করেছো। তাবাসসুম ছাড়া অন্য কেউ একজন কানেক্ট করে আমাকে একটু বলো তো এখন আমরা যেটা বললাম। কোয়ালিয়া সাবজেক্টিভ নলেজ, আর যখন আমরা সেটাকে জানতে চাই তখন সেটা অবজেক্টিভ নলেজ হয়ে যায়। মনে করো তোমার অনুভূতি, হ্যাঁ, কোন একটা কিছু সম্বন্ধে তোমার অনুভূতি, ওকে, তো তোমার সামনে এখন কি আছে? ফোন আছে। ফোন আছে, যেটা দিয়ে তুমি পার্টিসিপেট করছো। এই ফোনটা তোমার হাতে বা তোমার স্ট্যান্ডের মধ্যে তুমি রাখছো, এটা সম্বন্ধে তোমার যে এক্সপেরিয়েন্স হোয়াটএভার, হ্যাঁ, এক্সপেরিয়েন্স তো অনেকগুলো আছে না, ফোনটা তুমি দেখতে পাচ্ছো, হাতে ধরতে পাচ্ছো, ফোনটা রুমের মধ্যে আছে, রুমের একটা এনভায়রনমেন্ট আছে, আরো অনেক কিছু, মানে বাঞ্চ অফ এক্সপেরিয়েন্স আছে না? জি এই এক্সপেরিয়েন্স গুলা সমন্বয়ে আমরা একসাথে বলছি এটা কোয়ালিয়া, মানে অনেকগুলো কোয়ালিটেটিভ আসপেক্ট। এই তোমার বা যারা পার্টিসিপেন্ট আছে প্রত্যেকের এই মুহূর্তে যে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স গুলো, এই এক্সপেরিয়েন্স গুলো তার একান্তই ব্যক্তিগত, তাই না? জি স্যার। কিন্তু আমরা তো কানেক্টেড আছি না, যার কারণে তো আমরা ক্লাসটা করতে পারছি। তা আমরা যে কানেক্টেড আছি, এই কানেকশনটা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলা, আমরা যে মানে কে কিভাবে বসে আছে, ভালো লাগছে, গরম লাগছে, ঠান্ডা লাগছে, সেটা বুঝতেছি না, কিন্তু আমরা তো বুঝতেছি যে প্রতি মুহূর্তে আমরা অনেকগুলো ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি না? জি স্যার। এই যে আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ, তাহলে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে না? জি স্যার হয়েছে। কমিউনিকেশনটা কারা করছে? সাবজেক্ট আরেকটা সাবজেক্টের সাথে করতেছে, একজন ব্যক্তি আরেকটা ব্যক্তির সাথে করতেছে, বা ব্যক্তি সমষ্টির সাথে করতেছে, জি তাই না? তো ব্যক্তি জি যোগাযোগ করতেছে, তার ব্যক্তিগত জি স্যার। ভাবের বিষয়টা ভাষার মধ্যে প্রকাশ করতেছে, তাহলে ভাষাটা কি একান্ত ব্যক্তিগত নাকি ব্যক্তি নিরপেক্ষ? ব্যক্তি নিরপেক্ষ। ভাষাটা যখন আমার ভিতরে থাকে, ভাষাটা যখন আমার ভিতরে থাকে তখন জি স্যার, এটা তখন এটা আমার ব্যক্তিগত, দেখেন, কিন্তু যখন আমি এটাকে প্রকাশ করি এবং অন্য কেউ এটাকে রিসিভ করে এবং জাজমেন্ট করে, তখন সেটা হয়ে যায় ব্যক্তি নিরপেক্ষ, অবজেক্টিভ, তাই না? জি স্যার। জি স্যার। রাইট। তাহলে আমরা যদি এই লাইনটা পড়ি, this communicability ensures that claims about qualia are epistemologically objective, that is they can in principle be grasped and evaluated by all competent observers। তাহলে আমার মতো এরকম আরো যারা কম্পিটেন্ট অবজারভাররা আছে, তারা চাইলে এটাকে গ্রাস্প করতে পারে, এটাকে ইভালুয়েট করতে পারে, হ্যাঁ, সেই জন্য সেটা হচ্ছে জ্ঞানের দিক থেকে এটা হচ্ছে অবজেক্টিভ, even though they are claims about phenomena that are metaphysically subjective। তাহলে
এই যে কোয়ালিয়া, এই কোয়ালিয়াটা কার? গোলাম নূর আছো? হ্যালো, জি স্যার, কোয়ালিটি তো আমারই। কোয়ালিয়াটা আমার। তাহলে মেটাফিজিক্যালি মানে আমি হচ্ছে একটা মেটাফিজিক্যাল এন্টিটি, তাই না? জি স্যার। কিন্তু আমার তো একটা এপিস্টেমোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, মানে আমার জি স্যার আছে। আমার সত্তাগত অস্তিত্বের পাশাপাশি আমার একটা জ্ঞানগত অস্তিত্ব সত্তা আছে না? যখন আমি জ্ঞানের জি স্যার কথা আছে। বলি তখন আমি কিন্তু একটা কমিউনিকেশনের কথা বলি, কারণ নলেজ আমরা আগেই এপিস্টেমোলজিক্যাল কোর্সে আলোচনা করেছি, নলেজ হচ্ছে একটা কমিউনিটি ফেনোমেনা। ওকে, তাহলে জ্ঞানের দিক থেকে জ্ঞানের বিষয় হিসেবে আমার অভিজ্ঞতাগুলো হচ্ছে অবজেক্টিভ, আর জি স্যার। একান্ত আমার দিক থেকে আমার অভিজ্ঞতাগুলো হচ্ছে সাবজেক্টিভ। তাহলে এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা পেলাম যে কোয়ালিয়া আর epistemologically objective, metaphysically subjective. Okay, কোয়ালিয়া আর epistemologically objective, metaphysically subjective এই কথাটা যারা যারা বোঝো নাই কাইন্ডলি তারা একটু বলো যে কেউ একজন। বুঝি নেই বলার মধ্যে কোনো ডিসক্রেডিট নেই। হ্যালো, জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। তোমার কথা বলছি না, যারা বুঝে নাই তাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি। হাফসা সুলতানা, জি স্যার। স্যার আপনি কি বুঝছেন স্যার? হাফসা, জি স্যার। আপনি কি বুঝেছেন? স্যার মেটাফিজিক্যালি সাবজেক্টিভ ওটা বুঝি নাই। হাফসা সুলতানা, তো হাফসা নামে ডাকি। হ্যাঁ জি স্যার। হাফসা, তুমি কি একটা পার্সন নাকি রোবট? পার্সন। কেমনে বুঝলাম? স্যার আমি নিজে নিজে চলাফেরা করতে পারি, মানে আমি নিজের কাজ নিজে করতে পারি, আমার মধ্যে কাউকে সেট করে দিতে হয় না। আচ্ছা, যাই হোক, তুমি যত প্রমাণই দাও না কেন তারপরে আমরা কিন্তু সন্দেহ করতে পারবো। হ্যালো, জি স্যার। আচ্ছা, মনে করো তুমি একটা রোবট, তো রোবট কি একটা এন্টিটি? জি স্যার। রোবট কি একটা মানে সত্তা, অস্তিত্ব? না স্যার। অবশ্যই অস্তিত্ব, বস্তুগত অস্তিত্ব। জি স্যার। আচ্ছা, আমার হাতে এটা কি? স্যার করলা। এটা কাকরোল। কাকরোল। আচ্ছা, এটা কি? স্যার পটল। পটল। আচ্ছা, তারপরে এই যে এটা? স্যার আম। তো আম কি একটা এন্টিটি? জি স্যার। আচ্ছা, বস্তুগত। বস্তুগত এন্টিটি। ওকে, জি স্যার। আচ্ছা, আমরা এখন যেটা ক্লাস করতেছি অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস কি একটা এন্টিটি? জি স্যার। তো অনলাইন ক্লাসটা কোথায়? অনলাইনে। আমি এরকম যে কাকরোল দেখেছি, এই যে এটা হচ্ছে কাকরোল, এই পুরোটা কাকরোল।
তো অনলাইন ক্লাসকে সেভাবে দেখানো সম্ভব? জি স্যার। তাই দেখাও তো দেখি। মানে স্যার দেখানো সম্ভব না, কিন্তু আমরা অনুভব করতে পারতেছি। হ্যাঁ, তুমি তো দেখানো সম্ভব বলছো একটু আগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি চিটা ইউনিভার্সিটিতে পড়ো তাই না? জি স্যার। তুমি চিটা ইউনিভার্সিটি দেখাইতে পারবা? জি স্যার, দেখাতে পারবো। কি দেখাইতে পারবা, যেমন একটা বলো শুনি। বিল্ডিং, ক্লাসরুম এগুলো দেখাতে বিল্ডিং, পারবো। তুমি বিল্ডিং যেটাই দেখাও, এটা আর্টস বিল্ডিং, ওটা সায়েন্স বিল্ডিং, এটা আইটি বিল্ডিং, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এটা তো বিশ্ববিদ্যালয় এর একটা বিল্ডিং। বিশ্ববিদ্যালয়টা কোথায় দেখাবা? স্যার বিশ্ববিদ্যালয়টা আহ, বিশ্ববিদ্যালয়টা একটা কনসেপ্ট। জি স্যার। বিশ্ববিদ্যালয় আমাদের একটা ধারণা, ওই ধারণার বস্তুগত অংশ অংশ অনেক কিছু দেখানো যায়, সমগ্র যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের একটা ধারণার মধ্যে আমরা পাই। ওকে জি স্যার। ওকে, তাহলে তুমি যে হাফসা, তুমি বলছো আমি মানুষ, আমার এটা ওইটা প্রমাণ, সবগুলো সন্দেহ করা যায়, কিন্তু সবকিছু মিলে তুমি যে একটা কিছু, এটা তোমার কাছে ঠিক আছে। তুমি তুমি যা কিছু তোমার কাছে, সেটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল রিয়ালিটি। ওকে, জি স্যার। মনে করো আমেরিকা মহাদেশ আবিষ্কার করার আগেও আমেরিকা মহাদেশ ছিল, মেটাফিজিক্যালি ছিল, কিন্তু আবিষ্কার করার মাধ্যমে এটা আমাদের মধ্যে এপিস্টেমোলজিক্যালি আসছে। জি স্যার। তাহলে মানে আহ, করলা, হ্যাঁ, এখন কি করলা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই করলাটা আমি এখানে হাতে নেওয়ার আগেও এটা করলাই ছিল। জি স্যার। Okay? কিন্তু আমি যখন হাতে নিলাম তখন তোমরা এটা সম্বন্ধে জানতে পারছো। এখন এই এই করলাটা আমি হাতে ধরছি, বা এটা করলা তো আর কাঁচা খাওয়া যায় না, মনে করো আমের কথাই বলি। হ্যাঁ, আম তো আর রান্না করতে হয় না, কাঁচাই খাওয়া যায়। হ্যাঁ, এখানে আমি লাইভ এটা খাইতেও পারি, পারি না? জি স্যার। চাইলে পারি তো, পারি না? হ্যাঁ, কিন্তু আহ, আমি এখন আমটার যে অনুভূতিগুলা পাচ্ছি ব্যক্তিগতভাবে, সেটা কি তোমরা পাচ্ছ? না স্যার। তোমরা শুধু দেখতে পাচ্ছ, তুমি ঘ্রাণ পাচ্ছ না বা অনেক কিছুই পাচ্ছ না, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই কথাটা, এটা ভালো করে বোঝানোর জন্য, যে আমাদের যে কোয়ালিয়া গুলো আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো আছে, এগুলা মেটাফিজিক্যালি মানে সত্যগত দিক থেকে সাবজেক্টিভ। আমার দিক থেকে এটা সাবজেক্টিভ, কিন্তু জি স্যার। যখন আমি এটা নিয়ে কোনো নলেজ ক্লেম করি, অন্যদের সাথে কমিউনিকেট করি, তখন সেটা হয়ে যায় অবজেক্টিভ। মানে যখন এটা জ্ঞানের দিক থেকে দেখি, সেটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে একটু আগে যে কথা বলছিলাম কার সাথে, যে তার সে ইজি ফিল করছে, সে ইজি ফিল করছে, এটা তার একান্তই ফিলিং, কিন্তু ওই ফিলটাকে যে আমাদেরকে দাবি করলো, বললো, জানালো, আমরা গ্রহণ করলাম, এইটা তখন আমাদের জন্য হয়ে গেল অবজেক্টিভ। অবজেক্টিভ। ওকে, জি স্যার। তো ছেলেদের মধ্যে কেউ বলবা বুঝো না এরপরও? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী আলোচনা হলো রিপ্রেজেন্টেশনালিজম এন্ড হায়ার অর্ডার থিওরিজ। রিপ্রেজেন্টেশনালিজম এবং হায়ার অর্ডার থিওরিজ, এখানের মধ্যে দেখানো হবে কোয়ালিয়া গুলো হচ্ছে আসলে কতগুলো রিপ্রেজেন্টেশনাল প্রপার্টিজ অফ কনসাসনেস। হ্যাঁ, প্রথমে আমরা আলোচনা করব এটা রিপ্রেজেন্টেশনালিজম, তারপরে আমরা আলোচনা করব হায়ার অর্ডার থিওরিজ। তো রিপ্রেজেন্টেশনালিজম এর কথা হচ্ছে যে কোয়ালিয়া বলে যেগুলো বলা হয়, আমাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি, সাবজেক্টিভ, এগুলো আসলে সাবজেক্টিভ না, বললো তো এগুলো কতগুলো রিপ্রেজেন্টেশনাল প্রপার্টি। কিরকম?
The redness of your experience of seeing an apple, for instance, is just a representation of objective redness of the apple itself. তাহলে একটা আপেল, আচ্ছা আপেলের বাদ দিয়ে আমরা আমাদের আবার করলার মধ্যে আসি, না পটলে আসি এবারে। হ্যাঁ, আচ্ছা পটল অথবা এই যে আম। ওকে, এই আম, এই আমটা দেখে আমি যে ব্যক্তিগত অনুভূতিগুলো পাচ্ছি, মেটেরিয়ালিস্টরা বলবে এই ব্যক্তিগত অনুভূতিগুলো আসছে এই আমটার উপরে লাইটটা পড়ছে, পড়ার পরে দিয়া এখান দিয়ে একটু এরকম মনে হচ্ছে, এখান দিয়ে একটু এরকম মনে হচ্ছে, এটার কিছু আমি এক্সপেরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, এই ধরনের নানা ধরনের ফিজিক্যাল কতগুলা রিপ্রেজেন্টেশন তৈরি হচ্ছে। এই ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন গুলা একসাথে মিলে আমি বলতে চাচ্ছি যে এগুলো হচ্ছে আমার জন্য সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বা কোয়ালিয়া, যদিও কিন্তু এগুলো একান্তই সেরকম সাবজেক্টিভ কোনো কিছু নয়। ওকে, আমরা যদি পটলের কথা ধরি, এই পটলটার এই যে দাগগুলা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দাগ, হ্যাঁ এদিকে দাগ আছে, এদিকে ইয়ে আছে, এটার যে ইয়েগুলো, তাহলে এই যে এই জিনিসটা দেখে এটা থেকে কিছু রিপ্রেজেন্টেশন আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আমরা যদি এই আমটাকে এখন কেটে দেই, কাটলে এখানে একটু এটা যদি পাকা একটু লাল লাল দেখা যাবে, তাহলে সেটাও একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা যদি এটাকে খাই তখন আমাদের জিহ্বার মধ্যে এটা একটা স্বাদ তৈরি করবে, সেটাও একটা রিপ্রেজেন্টেশন। তার মানে হচ্ছে তারা বলতে চাচ্ছে যে আমাদের যতগুলা অনুভূতি আছে, এই সবগুলো অনুভূতি হচ্ছে মূলত কতগুলা রিপ্রেজেন্টেশন, এবং এই রিপ্রেজেন্টেশন গুলো হচ্ছে কতগুলো ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন। এই ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো আসলে বস্তুগত এবং নিরপেক্ষ, যেগুলোকে আমরা কোয়ালিয়া বলছি, এগুলো আসলে বস্তু জগৎ থেকে আসা কতগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশনের সমষ্টি। তাহলে এখানে কোনো মানে কোয়ালিটেটিভ এলিমেন্ট আলাদা কোনো কিছু নাই। হ্যাঁ, এইটা থেকে আমি এটা থেকে দেখলে বা এটাকে কাটলে বা এটাকে খাইলে বা কোনো বস্তু জগতের সাথে যখন আমরা ইন্টারেক্ট করি, তখন আমরা যেই এক্সপিরিয়েন্স গুলো পাই, সেই এক্সপিরিয়েন্স গুলো শেষ পর্যন্ত রিপ্রেজেন্টেশনাল ফিজিক্যাল একটা প্রসেস আমরা পাই। এখানে আলাদা মানে এখানে যেটা বলছে কোয়ালিটেটিভ কোনো এলিমেন্ট নাই ওভার এন্ড অ্যাবাভ, যেটাকে আমরা কোয়ালিয়া বলছি। তার মানে রিপ্রেজেন্টেশনালিজম কোয়ালিয়াকে মানে কোয়ালিয়ার যে অস্তিত্ব সেটাকে রিফিউট করতে চায়। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনালিজমের মূল কথা। এতটুকু বোঝা গেছে? একজন পার্টিসিপেন্ট একটু বলো। বুঝছি স্যার। তাহলে আগে বলে নাই এমন একজন পার্টিসিপেন্ট যদি পার্টিসিপেট করো। আকাশ, আকাশ দেখতে পাচ্ছি। আকাশ কোথায়? আকাশকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ও, তোমার নেটে বোধহয় একটু সমস্যা আছে, তাহলে তোমার সাথে না আব্দুল্লাহ মামুন। আকাশ জি স্যার। এখন কি মামুন বলছো না আকাশ বলছো? শুনতে পাচ্ছি। আকাশ বলছো? স্যার আকাশ। আকাশ, ওকে। তো আকাশ, আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আমরা কি দেখি? হ্যালো, আচ্ছা আকাশ কানেক্ট হতে পারে নাই। আব্দুল্লাহ মামুন,
স্যার নীল আকাশ স্যার রং দেখি আর কি। ও আকাশ আবার আছো, আকাশে কি দেখি আমরা? আকাশকে নীল দেখি। হ্যালো, আচ্ছা আকাশের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। অর্ণব শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমার সাথে কথা বলা যাবে? হ্যাঁ স্যার, বলতে হবে স্যার। আচ্ছা, আকাশকে আমি জিজ্ঞেস করছিলাম যে আকাশকে কে নীল দেখা যায়, তোমার কি ধারণা? জি স্যার, নীল দেখা যায়। আকাশের গায়ের রং কি নীল? নীল তো কোনো ছেলে মানুষ হয় না, কালো হবে তবে ফর্সা হবে। জি স্যার। স্যার ব্যক্তি আকাশের দিকে তাকালে স্যার আমরা শ্যামবর্ণ হয়ে দেখবো স্যার, উজ্জ্বল। কিন্তু আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে স্যার নীল দেখবো। কোন আকাশ, তাই না? আচ্ছা, আমরা আকাশের দিকে তাকায় নীল দেখি, অথবা আমাদের ছাত্র আকাশের দিকে তাকাইয়া যা কিছু দেখি না কেন, এই বিষয়গুলা মানে আকাশের যে রংটা আমরা দেখি এটা আকাশ থেকে তো প্রতিফলিত হয় আমাদের কাছে, তাই না? জি স্যার। তুমি যে আমাকে দেখতে পাচ্ছ, যদি ভিডিও অন করে থাকো অথবা শুনতে পাচ্ছ, অডিও তো নিশ্চয়ই অন আছে, তাহলে কিছু শব্দ তরঙ্গ, কিছু আলোক তরঙ্গ বা কোনো না কোনো রিপ্রেজেন্টেশন ফর্মে আমাকে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। তাহলে আমাদের সকল বস্তুগত জ্ঞানই হচ্ছে এরকম একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার। জি স্যার। আমাদের সকল বস্তুগত জ্ঞানই হচ্ছে কতগুলো রিপ্রেজেন্টেশনাল ব্যাপার। সেখানে রিপ্রেজেন্টেশনের বাইরে আমরা নিজেরা যেটা ফিল করি, যেটাকে আমরা কোয়ালিয়া বলতে চাচ্ছি, মেটেরিয়ালিস্টরা বলবে যে এই কোয়ালিয়াটা মূলত রিপ্রেজেন্টেশনের একটা সমষ্টি ছাড়া আর কোনো কিছু নয়। এটি হচ্ছে রিপ্রেজেন্টেশনের মূল কথা। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে বাকিরাও বুঝতে পেরেছো। আর সবাইকে এরকম একজন একজন করে বুঝাতে গেলে তো ক্লাস আমরা আগাইতে পারবো না, তাহলে আমরা এটার একটা সমালোচনার দিকে আগাই। কারণ আমরা যখন আলোচনা করি তখন আমরা একটা থিওরির পক্ষে বলি, তারপরে সমালোচনা বলি, আবার পক্ষে বলি, এভাবে করে আলোচনা করি। এখন আমরা এরপর আলোচনা করব রিপ্রেজেন্টেশনালিজমের সমালোচনা। The problem of qualia reduces to the problem of intentionality. কাদের দ্বারা? কোয়ালিয়ার সমস্যাটা ইন্টেনশনালিটির প্রবলেমে গিয়ে দাঁড়ায়। এটা মানে যারা বস্তুবাদী তারা এটা করার চেষ্টা করে। কোয়ালিয়াকে ইন্টেনশনালিটিকে কতগুলা ইন্টেনশনাল স্টেট দিয়ে ব্যাখ্যা করা। কিন্তু মনে করো দাঁতের ব্যথা, কখনো কারো কি দাঁতের ব্যথা হয়েছে? জি স্যার, অনেকবার হয়েছে। হায় হায়, সাংঘাতিক ব্যথা না? স্যার গাল ফুলে যায়, খাওয়া দাওয়া তো করতে না না, ফুলা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সাংঘাতিক ব্যথা হয়। আমার এরকম ওই যে আক্কেল জি দাঁত স্যার। বলে, আক্কেল দাঁত উঠছিল, সেই আক্কেল দাঁত কেটে বের করতে গিয়ে মানে একটা অপারেশনই করা লাগছিল, এবং প্রচন্ড ব্যথায় আমি প্রায় 7-10 দিন কষ্ট পাইছি। এখন আমার যে মানে দাঁতের ব্যথা হচ্ছে, র ফিল অফ টুথ, এটা কি আমার সরাসরি একান্ত মানে অসহ্য ব্যথা নয়? এটা কি শুধুই রিপ্রেজেন্টেশন? স্যার এটা তো আপনার একান্তই নিজের ব্যথা, তো এবং আপনি সেটা প্রকাশ করতেছেন, সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন। কিন্তু ব্যথা জিনিসটা ইটসেলফ তো রিপ্রেজেন্টেশন না। হ্যাঁ রিকা? স্যার আপনার থেকে ব্যথা অনুভূত হচ্ছে বলেই তো আপনি সেটা বলতে পারতেছেন। তো স্যার ওই দিকের ক্ষেত্রে সেটা রিপ্রেজেন্টেশন হবে না, যেহেতু আপনি এটা প্রকাশ করতেছেন। হ্যাঁ, প্রকাশ যখন করি তখন সেটা রিপ্রেজেন্টেশন হলো, কিন্তু ব্যথা ইটসেলফ তো রিপ্রেজেন্টেশন না। ব্যথার একটা একান্ত ব্যক্তিগত অনুভূতি আছে না?
জি স্যার, এটা তো একান্ত ব্যক্তিগত অনুভূতি। হ্যাঁ, এবং এই একান্ত ব্যক্তিগত অনুভূতিটা আমার চেতনার মধ্যে আমি পাই না। জি স্যার। আমার হ্যাঁ। আমার কনসাসনেস এর মধ্যে এটা পাই। আমার যদি কনসাসনেস না থাকে তাহলে তো আমার এসব ব্যথা তো মানে ফিল হবে না, হবে কি? না স্যার, হুম। যেহেতু কনসাসনেস এর মধ্যে মানে চেতনার মধ্যে সেটা অনুভূত হচ্ছে, সেটা আপনি আপনি বুঝতে পারছেন, সেটাই ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা। আমার যখন দাঁত অপারেশন হয়েছিল তখন আমাকে আমার ভাইগনা একটা ডাক্তার বলে যে দেখেন মামা, এই দাঁতটার ওখানে যে মানে স্নায়ুতন্ত্র গুলো ছিল, দাঁতটা তোলার জন্য যখন জায়গাটা কাটা হয়েছে তখন ওই ইয়াগুলা কিছু কাটা পড়ছে, নার্ভ গুলা কাটা পড়ছে। নার্ভ যখন কাটা পড়ছে তখন সেখানের মধ্যে কিছু ফায়ারিং হচ্ছে। আহ, ওই ফায়ারিং এর কারণে ব্যথাটা অনুভব হচ্ছে। তাহলে ব্যথা যে আমি অনুভব করছি, এই ব্যথা অনুভব করার একটা বস্তুগত প্রক্রিয়া আছে, কিন্তু বস্তুগত প্রক্রিয়ার বাইরে আমি ব্যক্তিগতভাবে ব্যথাটা তো অনুভব করি আমার চেতনার মধ্যে। আমার ব্যথাটা একটা ফিজিক্যাল প্রসেসে হয়, কিন্তু ব্যথার অনুভূতিটা তো আমার মানে নার্ভের ভিতর, নার্ভের কারণে আমি ব্যথা পাচ্ছি, কিন্তু ব্যথাটা তো আমার একান্ত ব্যক্তিগত, নাকি? ব্যথাটা আমার একান্ত ব্যক্তিগত না? জি স্যার। এইটাই বলা হচ্ছে। আর আমি ব্যথা পাইলে সেই বা অন্য কারোর মধ্যেও যদি এরকম, হুম, তাহলে সেটা কি হবে? তাহলে মামুন বলছো? জি স্যার। হুম, তুমি স্যার অনেক সময় আমি ব্যথা পাইছি, কিন্তু এই ব্যথাটা অন্য কারো প্রভাবিত হচ্ছে, এটা কি হ্যাঁ, ব্যথা ব্যথা যদি আমার ব্যথাটা অন্য কাউকে প্রভাবিত করে, তাতে করে আমার ব্যথা তো কমবে না, এবং আমার থেকে ব্যথা কতটুকু নিয়ে ও তো আমাকে হালকা করছে সেটাও তো না। আমরা যদি সমবেদনা বলি, আবার মামুন শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মনে করো স্যার অনেক সময় তো কম মনে হয় স্যার, মানে আমি একটা প্রচন্ড ভাবে সহ্য করতেছি, যখন আমার কাউকে দেখলাম তখন তাকে দেখে আমি অনেক সুস্থ হলাম, এবং আশ্বস্ত হওয়ার পর আমার ব্যথাটা অনেক কম মনে হচ্ছে। রাইট, কিন্তু এর আগে আমি এটা অনেক শক্তভাবে সহ্য করতেছি। কিন্তু তোমার ব্যথাটা তো কিছু অংশ সে নিয়ে যায় না। ও যখন তোমার প্রতি সিম্প্যাথাইজ হয়েছে তখন তোমার ভিতরকার প্রক্রিয়ার কারণে তোমার ব্যথার অনুভূতিটা কমছে। ব্যথার অনুভূতি তো ইন্টেন্সিটি সবসময় সেম থাকে না, নানা কারণে সেটা বাড়ে অথবা কমে, তাই না? সেই ক্ষেত্রে ব্যথা কি তাহলে তাহলে বিগতই থাকলো, সেটা বলতেছি স্যার। এটা কি তাহলে ব্যক্তিগত থাকলো? স্যার এক্ষেত্রে আমার একটু কথা ছিল, যদি আমার বলার সুযোগ থাকে আর কি। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি এই ব্যথার আলাপটা আনছেন মূলত ইয়ের জন্য, ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা বলার জন্য। মানে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনালিস্টরা হচ্ছে কি বলতেছে, আমাদের যা কিছু অনুভূতি সেটা হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল ফেনোমেনা, আমাদের মানে এজেন্সির কোনো ব্যাপার নাই। আর এখন আপনি সমালোচনা আলাপ দিতে গিয়ে আবার এটা আনলেন। আমার মনে হয় কি আপনি দাঁতের ব্যথার যে উদাহরণটা দিচ্ছেন এবং আপনার ডাক্তার যেটা বলছে কাটছে, এই ব্যথাটা সম্পূর্ণটাই আমার কাছে একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন মনে হয়। আমরা শারীরিক কোনো ব্যথা পাইলে এখানে কিছু অদলবদ্ধ হয়। আপনি বলছেন যে চেতনার ব্যাপারটাই, আমি কখনো অচেতন হয়ে পড়ি। আমার ফিজিক্যাল যে কানেকশন, যেটা যেই ফর্মে হওয়ার কথা সেটার মধ্যে বেশ কম হইলে, কোনো একটা হরমোন বা ইকুইপমেন্ট কোনো একটা কিছু কম বেশ হইলে তখন আমার চেতনাই হয়। কিন্তু এটা নিয়ে ভাবতে গিয়ে আমার মনে হয় আচ্ছা, এটা না হয় আমার ফিজিক্যাল আঘাতের কারণে একটা ফিজিক্যাল ফেনোমেনা, একটা ফিজিক্যাল ব্যথা আমি পাচ্ছি, কিন্তু মেন্টাল ব্যথাও তো আমি পাই। ধরুন কথা কথা কারোর সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, তার সাথে কোনো একটা যদি সংযোগ বিচ্ছিন্ন হয় তখন আমার কষ্ট লাগে, বা আমার কারো একটা স্যাড নিউজ শুনলে আমার কষ্ট লাগে, কেউ মারা গেলে আমার কাছে খুব খারাপ লাগে, আমি কান্না করি। যে মারা গেছে তার একটা ফিজিক্যাল হোক বা নন ফিজিক্যাল হোক তার একটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমার ভিতর তো কোনো ফিজিক্যাল চেঞ্জ হয় না। ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা ওরা বলবে যে যে মারা গেছে তার এরকম ফিজিক্যাল কিছু চেঞ্জ হচ্ছে, আমার তো হয়নি, কিন্তু আমি কেন ব্যথাটা অনুভব করছি? এই কারণে আমার এই ব্যথার অনুভূতির কথা আপনি যখন বলছেন, দুইটা উদাহরণে আমার মাথায় কাজ করছে, যেখানে ফিজিক্যাল ইয়েটাও যেমন আসতেছে আবার নন ফিজিক্যালও তো আসতেছে। আচ্ছা,
তো আহ, আহ, আমাদের যে আহ, আহ, ব্যথার অনুভূতিগুলো বা আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো ইন্টেন্সিটি বাড়ে এবং কমে নানা কারণে। সৌরভ আব্দুল্লাহ যেটা বললো যে কোনো আমার আহ, কারোর সাথে কোনো একটা ভালো সম্পর্ক বা খারাপ সম্পর্ক থাকার কারণে আমার অনুভূতি বেশ কম হতে পারে। ওকে, এক্ষেত্রে বস্তুবাদীরা বলবে যে আমাদের আহ, আমরা যখন কারো সম্বন্ধে ভাবি, যার সাথে আমার লাভ অর হেট্রেন্স রিলেশন আছে, লাইক অর ডিসলাইকের রিলেশন আছে, তখন আমার ব্রেনের মধ্যে নানা ধরনের কেমিক্যাল সিক্রেশন হয় এবং এই কেমিক্যাল সিক্রেশন গুলো এক ধরনের রিপ্রেজেন্টেশন তৈরি করে। রিপ্রেজেন্টেশন গুলো আমাদের কতগুলো ফিলিং দেয়। ওকে, এখন আমাদের অভিজ্ঞতার একটা বস্তুগত দিক আছে, এইটা তো অনস্বীকার্য। কিন্তু এই অভিজ্ঞতার বস্তুগত দিক যেটা একটা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনে থাকে, রিপ্রেজেন্টেশনাল একটা রিলেশনে থাকে, কমিউনিকেশনের যে ব্যাপারটা, এইটার বাহিরে ব্যক্তিগতভাবে আমার একান্ত একটা অনুভূতি থাকে। দাঁতের ব্যথা থেকে শুরু করে সমবেদনা সব ব্যাপারে থাকে। মনে করো মাঝে মাঝে আমরা দেখি যে মাস হিস্টেরিয়া তৈরি হয়। একজন বেহুশ হয়ে গেলো, সবাই বেহুশ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। একজন হাসতেছে, সবাই হয়তো হাসাহাসি শুরু করলো। এখন মাস হিস্টেরিয়ার ক্ষেত্রে একটা একটাকে প্রভাবিত করে। ওকে, একজন একজনকে, মামুনদের সাথে যেটা কথা হচ্ছিল, একজন একজনকে প্রভাবিত করতে পারে। একজনের কারণে আরেকজনের ব্যথার অনুভূতি কমতে পারে বা বাড়তে পারে, কিন্তু সেটা তার ব্যথার অনুভূতিটা কেউ তার কাছ থেকে নিয়ে যায় না, তার ভিতর থেকে সেটা বাড়ে অথবা কমে। তো বাড়ুক অথবা কমুক, যাই হোক না কেন, আমরা কিন্তু ভিতর থেকে একটা জিনিস ফিল করি, যেই ফিলটাকে আমরা একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা উপরে আমরা যেটা আলোচনা করেছি, আমরা একটা কমিউনিকেশন করতে চাই। আমরা যখন কমিউনিকেট করি তখন আমরা একটা কিন্তু রিপ্রেজেন্টেশনাল ফর্মে কমিউনিকেট করি, এবং সেটা একটা অবজেক্টিভ ব্যাপার। তাহলে নলেজের দিক থেকে ব্যাপারটা হচ্ছে অবজেক্টিভ, কিন্তু একান্ত ব্যক্তিগত অনুভূতির দিক থেকে, মেটাফিজিক্সের দিক থেকে, আমার সত্তার দিক থেকে এটা হচ্ছে সাবজেক্টিভ। এই কথাটা এখানের মধ্যে বলার চেষ্টা করা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর হায়ার অর্ডার থিওরি অফ কনসিয়াসনেস যেটা, সেটাও মূলত একটা বস্তুবাদী যুক্তি। হ্যাঁ, থ্যাংক ইউ। সেটাও মূলত একটা বস্তুবাদী যুক্তি। এই হায়ার অর্ডার থিওরি যেটা, এটাও আমাদের যে রিপ্রেজেন্টেশনালিজম সেটার একটা ফর্ম। হায়ার অর্ডার থিওরির মধ্যে বলা হচ্ছে, what makes any particular mental state a conscious state is that it is the object of higher order mental state that represents it. তাহলে এখানে এমন একটা কথা যে সৌরভ আব্দুল্লাহর কথার মধ্যে থেকে একটু করে আসছিল যে আমার ফিজিক্যাল কোনো ইনভলভমেন্ট ছাড়াই কারো প্রতি আমার অ্যাফেকশনের কারণে, লাভ বা হেট্রেন্স অথবা কোনো একটা হিউম্যান ফিলিংস এর কারণে আমার মধ্যে একটা অনুভূতি তৈরি হতে পারে, তাই না? তাহলে যেমন আমরা যা চিন্তা করি, যখন আমরা খাওয়ার চিন্তা করি তখন খাওয়ার একটা অনুভূতি, ইনার পারসেপশন আমাদের মধ্যে তৈরি হয়। আমরা আমাদের মনে মনে সবসময় কথা বলি। যখন আমরা নিশ্চুপ থাকি তখনও কিন্তু আমাদের একটা সাইলেন্ট কনভারসেশন বিভিন্ন জনের মধ্যে কাজ করে। যখন আমরা চোখ বন্ধ করে থাকি তখনও আমরা কিন্তু দৃশ্য দেখি। এমনকি চোখ খোলা অবস্থার মধ্যে আমরা যখন সামনে একটা দৃশ্য দেখছি তখন একই সাথে সেটার উপরে আমার কল্পনার অনেকগুলো দৃশ্যের পর্দাও আমি একই সাথে দেখতে পাই। এভাবে আমাদের মধ্যে সবসময় কিন্তু মানে বাহ্যিক বস্তুটা, সেটার একটা রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনের আরেকটা রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনের আরেকটা রিপ্রেজেন্টেশন, এভাবে কমপ্লেক্স অনেক থটস আমাদের মধ্যে কাজ করে, এবং এই থটস গুলো আমাদের পারসেপশনকে। স্যার প্লিজ। এমনও ব্যক্তি আছে কিন্তু স্যার একসাথে দুইটা করতে পারে স্যার, কোনা করতে না, এরকম বুঝি নাই। একই সাথে মানে একজন মানুষ চোখ খুলে যে দৃশ্যটা দেখতেছে, এবং আপনি বললেন যে কমপ্লেক্সটা হচ্ছে তৈরি হচ্ছে, অনেকেই কিন্তু এই কমপ্লেক্সটা তৈরি করতে পারে না স্যার। মানে একটা দৃশ্য দেখতেছে এবং কল্পনায় আরেকটা দৃশ্য দেখতে পারে না, মানে এটাকে কি বলবো স্যার? আচ্ছা,
মানে কারো কারো কল্পনা শক্তি উর্বর এবং বেশি শক্তিশালী, কারো কারো কল্পনা শক্তি ততটা উর্বর বা ততটা শক্তিশালী নয়। ওকে, হ্যাঁ। কিন্তু আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে যে আমরা যখন ফিজিক্যালি একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করি, সেটাকে আবার আমরা মেন্টাল রিপ্রেজেন্টেশনের মধ্যে আনতে পারি। আমাদের ইনার পারসেপশন, ইনার ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে আমরা সেগুলোকে আনতে পারি। হ্যাঁ, যখন আমরা এরকম বিষয়গুলোকে যখন ইনার পারসেপশনের মধ্যে নিয়ে আসি, তখন একটা হায়ার অর্ডার মানে মানে রিপ্রেজেন্টেশন তৈরি হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আপনি এখানে থিঙ্কিং এর কথা বলছেন তো, এই খানার কথা ভাবলে আমার একটা ফিজিক্যাল চেঞ্জ আসে, আমি একটা তৃপ্তি পাই বা একটা কিছু ফিল করি, সেখানে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন ঘটে। তো সেটা তো পরের কথা, কিন্তু আমি যে খানার কথা ভাবছি সেটা কি ফিজিক্যাল খানা না শুধুমাত্র ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন পাবা নাকি? তাহলে খাওয়াটা যেহেতু একটা ফিজিক্যাল ফেনোমেনা, খাওয়ার কথা যখন আমরা ভাবি তখন আমাদের মধ্যে একটা ইন্টারনাল রিপ্রেজেন্টেশন তৈরি হয় অ্যাবাউট দ্য ফিজিক্যাল। মনের মধ্যেও স্যার একটা আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি এভাবে চিন্তা করি, ধরেন কোন একটা বিষয় নিয়ে আপনিও ভাবছেন আমিও ভাবছি, আমরা বললাম যে আমার এই চিন্তাটা ভাবনাটা কোনো অবস্তুগত ব্যাপার না, এটা একটা বস্তুগত ব্যাপার। আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল সিচুয়েশন এই সে বিভিন্ন কিছু হয়। এখন ব্যাপারটা কি এমন হবে, একই বিষয় নিয়ে আপনিও ভাবছেন আমিও ভাবছি, আমাদের দুইজনের সিচুয়েশন যদি একেবারে সেম টু সেম হয়, 100/100, তাহলে কি আমাদের দুইজনের চিন্তার ইন্টেন্সিটি সেম হবে? আমার তো মনে হয় সব ক্ষেত্রে তো এরকম হবে না। আমাকে এটা বলতে দাও। সেটা হচ্ছে যে আমাদের যে বলছে একেবারে সেম সেম যদি হয়, সেম সেম হলে সেম সেম হবে, কিন্তু সেম সেম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনার দুইটা আলাদা পার্সন। জি স্যার, জি। দুইটা আলাদা পার্সন, তার ইন্টেনশনালিটি আলাদা, হ্যাঁ, তার ইন্টেন্সিটি আলাদা। হ্যাঁ, এই বিষয়গুলাই দুই ভাবে চিন্তা করবে। হ্যাঁ, কোয়ালিয়া অবশ্যই ডিফারেন্ট হবে, কিন্তু সেই কোয়ালিকে যখন আমরা একটা নলেজের মধ্যে আনবো তখন কিন্তু এটা কিন্তু সেম হবে। এই যে আমরা এখানে যেটা বলছিলাম যে আমরা যখন এটাকে এপিস্টেমোলজির মধ্যে নিয়ে আসবো, কমিউনিকেশন করার ব্যাপারে আনবো, জাস্টিফিকেশন করতে যাব, তখন ওই রিলেশনটা তখন অবজেক্টিভ হবে, যদিও এক্সপেরিয়েন্সটা হচ্ছে সাবজেক্টিভ। ওকে, তাহলে হায়ার অর্ডার রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এইটা সমালোচনা হচ্ছে যে এই যে রিপ্রেজেন্টেশনাল যে কন্টেন্ট এবং এটার যে structural relation between qualia, even if they can account for why an experience has this qualitative character rather than that, still do not explain why it has any such character at all. তাহলে আমরা যখন এক্সটার্নাল কোনো কিছুকে যখন ইন্টারনাল আমাদের থটের মধ্যে, ইনার পারসেপশনের মধ্যে নিয়ে আসি, রিপ্রেজেন্টেশন ফর্মে নিয়ে আসি, তাহলে আমার একটা ভাবকে আমি ভাষায় প্রকাশ করলাম, সেই ভাষা থেকে আমি আরেকটা ভাষায় ট্রান্সলেট করলাম, সেখান থেকে প্রয়োজন আমি আরো একটা ভাষায় ট্রান্সলেট করলাম। যত জটিল ফর্মে যাই না কেন, প্রাইমারিলি আমি যেটাকে ভেবেছিলাম, আমি যে একটা অনুভূতি পেয়েছি, সেটা তার বাদ চলে যায় না। এটা হচ্ছে সমালোচনা। মানে আমি যতই আমার আইডিয়াকে রিপ্রেজেন্ট করি না কেন, যেভাবেই করি না কেন, আমার ভেরি যে পার্সোনাল আইডিয়া সেটা তো বাদ চলে যায় না। এখন আমরা যে আলোচনা করছিলাম যে রিকা, যে দাঁতের ব্যথা, আমার যে ব্যথাটা, এই ব্যথাটাকে ডাক্তারি ভাষায় যাই বলা হোক, আমার নিজের ভাষায় আমি যাই বলি না কেন, ওই ব্যথার যে ব্যাপারটা সেটা তো আর নাই হয়ে যায় না, সেই ব্যাপারটা তো সাবজেক্টিভ। তা আমাদের যদি সকল কিছুই বস্তুগত হতো, ওই জায়গায় শীতকি লাগে। আমি যখন তোমাদের সাথে কথা বলি তখনই শুধু মাইক্রোফোন অন করো, অন্য সময় অফ করে রেখো, হ্যাঁ, তাহলে ডিস্টারবেন্স হবে না। ওকে, সেটা হচ্ছে যে আমার যে একান্ত অনুভূতি সেটা তো বাদ চলে যায় না। ওকে, তাহলে আমি যখন একটা হায়ার রিপ্রেজেন্টেশন করব, অথবা আমি যেটা বলছি যে আমার ভাবটাকে আমি ভাষায় বললাম, ভাষাটাকে আমি অন্য ভাষায় ট্রান্সলেট করলাম, যত ট্রান্সলেশনে করি না কেন, আমার অরিজিনাল যে ফিলিংটা, আমার যে আইডিয়াটা, আমার যে কোয়ালিয়া, সেটা তো নাকচ হয়ে যায় না। এটা হচ্ছে হায়ার অর্ডার থিওরির সমালোচনা। এরপরে আমি আজকের ক্লাসে জাস্ট লাস্ট একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে জম্বি আর্গুমেন্ট। ওকে, জম্বি আর্গুমেন্টের সাথে কি তোমরা পরিচিত আছো? জি স্যার, আমি পরিচিত। তুমি 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 ছাড়া
না স্যার আমরা পরিচিত না। কে বলছে পরিচিত না? খাদিজা। খাদিজা। আচ্ছা খাদিজা, তুমি একটু ইয়াতে থাকো, মানে মাইক্রোফোনে থাকো, আছো? জি স্যার। আচ্ছা, ক্লোন, ক্লোন কথাটা শুনছো? ক্লোন? জি স্যার শুনছি। তাহলে ক্লোন জিনিসটা কি? বলতে পারছি না। খাদিজা যেমন ঠিক তেমন, জি হুবহু খাদিজার মতো ভিতরে বাহিরে সবকিছুতে এমন একজনকে যদি বানানো যায় সেটা হবে খাদিজার ক্লোন। জি স্যার। আর রোবট? রোবট রোবটটাকে যদি আমার মতো করে বানানো হয় তাহলে ওটা আমার ক্লোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন ফাইন ফাইন, তোমার কথাটা খুব ঠিক হয়েছে। যদি কোনো রোবট যদি কোনো মানুষের মতো হয় হুবহু, সেটা ক্লোন হবে। ওকে, আচ্ছা একটা ম্যাডাম কিছু বলবেন? ম্যাডাম বলবেন কিছু? মিতুল ম্যাডাম কি কিছু বলবেন? আচ্ছা, আমি মাইক্রোফোন অন দেখে ভাবলাম যে বলতে চাচ্ছেন। আচ্ছা খাদিজা, কি শুনছো? জি স্যার। তাহলে একটা রোবট যদি বানানো হয়, যে রোবটটা মানুষের মতো ভিতরে বাহিরে সব দিক থেকে, কিন্তু কোনো বিশেষ মানুষের মতো না, খাদিজার মতো না, মোজাম্মেল হকের মতো না, মিতুল ম্যাডামের মতো না, মানে কারো মতোই না। যেমন তুমি খাদিজা, তোমার কি সেকেন্ড কোনো কপি আছে? না। আচ্ছা তোমার যদি যমজ বোন থাকতো, সে কি তোমার মতো হইতো? না। কিছু না কিছু ডিফারেন্স হইতো, তাই না? জি। তাইলে প্রত্যেকটা মানুষ যেমন স্বতন্ত্র, তেমনি মানুষের মতোই মানে জম্বি। জম্বি হচ্ছে মানে একেবারে রক্তে মাংসে ভিতরে বাহিরে মানুষের মতো, কিন্তু কোনো বিশেষ মানুষের মতো না, কোনো মানুষের ক্লোন না। তাহলে জম্বির একটা জিনিস নাই যেটা মানুষের আছে, তোমার আছে, আমার আছে, সব মানুষের আছে, কিন্তু জম্বির কোনো সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স নাই, পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স নাই, মানে জম্বির কোনো কোয়ালিয়া নাই। ওকে, আচ্ছা জম্বির কোনো কোয়ালিয়া নাই, সাবজেক্টিভ কোনো ক্যাপাসিটি নাই, কোনো এক্সপেরিয়েন্স নাই, এটা হলো জম্বি। তো খাদিজা কি মনে করো যে এরকম একটা জম্বি এখন না হলেও ভবিষ্যতের বিজ্ঞান বানাইতে পারে? অনেক উন্নতি হয়েছে মনে করো আজকে থেকে 10,000 বছর পরে। তুমি হ্যাঁ বল। জি স্যার, ওর তো মানে মানুষের মতো সবকিছু থাকবে, যেরকম রোবটকে এখন দেওয়া হয় মানুষের মতো সবকিছু, শুধু সাবজেক্টিভিটি থাকবে না। তাহলে এখনকার রোবট তো মনে করো কলকবজা দিয়ে বানানো হয়, তো ভবিষ্যতে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির এমন উন্নত হবে, এখন যখন কৃত্রিম হাড় বানানো যাচ্ছে, হ্যাঁ কৃত্রিম চামড়া বানানো যাচ্ছে, এইভাবে মানে সকল অর্গান গুলা কৃত্রিম ভাবে বানানো যাবে এবং সে মানুষের মতো ফাংশন করবে। এইটা এখন না হলো বিজ্ঞানের আরো অনেক অগ্রগতির পরে এক পর্যায়ে এটা বানানো সম্ভব, থিওরিটিক্যালি এটা সম্ভব বলে খাদিজা তুমি মনে করছো? আচ্ছা, তাহলে আমাদের আরো যারা পার্টিসিপেন্ট আছে তাদের মধ্যে কেউ কি মনে করো যে কখনো এটা সম্ভব হবে না? কেউ কি মনে করে যে এটা কখনো সম্ভব হবে না? আর সম্ভব হবে এটাই মনে করি, কারণ সম্ভব না হওয়ার কিছু নাই। এই তোমার একটা নাম বলো। স্যার সোহানি। ও সোহানি কোন কোন আইডি থেকে আসে এটা তো বুঝতে পারি না। আচ্ছা সোহানি। জি স্যার। তোমার কথাটা আবার বলো। স্যার আমার কাছে সম্ভবই মনে হয়, অসম্ভব হওয়ার কিছু নাই, মানে কারণ ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা বলতে পারছি না। কিন্তু যে হারে ডেভেলপমেন্ট হচ্ছে
জি স্যার। এইরকম ডেভেলপমেন্ট কন্টিনিউ করলে মানে ভবিষ্যতে, সেটা সুদূর ভবিষ্যতেই হোক, অসুবিধা নাই, হ্যাঁ, এক সময় না এক সময় সম্ভব হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে তাহলে আমরা কি জম্বি? নো স্যার। কেন? একটা জম্বি তো মনে করতে পারে যে আমার কোয়ালি আছে, আমি ফিল করছি। ওই যে সোফিয়া আসছিল না, বলছে হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে। এখন কি সে আসলে ভালো লাগা থেকে বলতেছে, নাকি তাকে একটা মানে ইনপুট আউটপুট দিয়ে দেওয়া হয়েছে, এভাবে রেসপন্স করবা, এভাবে জিজ্ঞেস করলে তুমি বলবা যে হ্যাঁ আমার ভালো লাগতেছে। স্যার ওকে ওইভাবেই প্রোগ্রাম করা হয়েছে যে ও যাতে বলে ওর ভালো লাগতেছে, মানে ওকে এমন ভাবে ইনপুট দেওয়া হয়েছে যে ও যাতে বলে যে ওর মানুষের মতো অনুভূতি ফিল হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম সেন্সর না। দেওয়া আছে সেটার আচ্ছা, মাধ্যমে মনে করো ভবিষ্যতের কম্পিউটার গুলা, রোবট গুলা, জম্বি গুলা এমন হবে যেগুলো সম্পূর্ণ অটোনোমাস চলবে, কোনো এগুলাকে কমান্ড দেওয়া লাগবে না, ও নিজে নিজেই ঠিক করবে যে মানে যেটাকে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বলে, লার্নিং প্রসেসে সে ঠিক করে নেবে যে কি দরকার, এবং সে বললো যে হ্যাঁ আমি খুব ফিল করছি, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে, কি মজা। হ্যাঁ, এই যে এখন আমি যা বললাম, স্ক্রিনে যা দেখা গেছে, একটা কম্পিউটার কি সেটা করতে পারে না? এখন না পারলেও ভবিষ্যতে নিশ্চয় পারবে না? জি স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। পারবে। যদি পারে তাহলে আমরা যে জম্বি নই তার প্রমাণটা কি? স্যার কারণ আমাদের কোয়ালি আছে। আমাদের কোয়ালি আছে, এটার প্রমাণটা কি? স্যার আমরা তো ফিল করি, আমাদের ঠিকই তো। আমাদের ফিলটা তো আমরা দেখাইতে পারি না। এই যে দেখো আমার অন্তরের মধ্যে কিছু নাই, খুললে এগুলো খুব বিচ্ছিরি, কতগুলো ফিজিওলজিক্যাল অর্গান ছাড়া কিছু নাই। কিন্তু কিন্তু স্যার এটা বুঝাও যায় অনেক সবকিছু খুলে দেখানো যাবে স্যার। যত খুলেই দেখাও অনুভূতিটা কোথাও পাওয়া যাবে না। স্যার এটা তো এমনও হতে পারে যে ধরেন আমার অনেক ব্যথা হচ্ছে, এটা তো আমি মানে বাইরে এক্সপ্রেস করতেছি, কিন্তু অনেক এমনও তো হতে পারে যে বিজ্ঞানীরা আমার ব্রেইনের সাথে এমন একটা মানে মেশিন কানেক্ট করে দিল যেটা আমার স্নায়ু মানে নিউরন গুলাকে ঘেটে ঘেটে বুঝতে পারতেছে যে আমার আসলেই এই অনুভূতিটা হচ্ছে। এটা তো বিজ্ঞান এখনই পারতেছে, ভবিষ্যতে আরো ভালো করে পারবে, কিন্তু তাহলে তো বোঝা সেটা তো যাচ্ছে। হচ্ছে যে ব্যথার রিপ্রেজেন্টেশন। কিন্তু ব্যথা যে সন্তুষ্ট ব্যক্তি নিজে অনুভব করে, এই অনুভবটা তো ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনে দেওয়া সম্ভব না। স্যার কিন্তু আমি তো দিচ্ছি সেটা। আমি দিচ্ছি বলতে মানে স্যার কিভাবে বলবো, মানে স্যার আমি আমার এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। এক্সপ্রেশনটা তো একটা রিপ্রেজেন্টেশন, জি স্যার। কিন্তু এক্সপ্রেশনটা যে জিনিসের যে অনুভবটা, জি সে অনুভবটা তো সে অনুভবটা তো একান্ত পার্সোনাল, ইন্ট্রিনসিক। তোমার ভাবনা যখন তুমি প্রকাশ করো ভাষায় প্রকাশ না করে তুমি ব্রেইনের ল্যাঙ্গুয়েজের কথা বলছো, কেমিক্যাল ল্যাঙ্গুয়েজের কথা বলছো। ল্যাঙ্গুয়েজ তো শুধু মানে ভার্বাল না, নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ আছে না, জি স্যার। ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে একটা টুল, ভাষা হচ্ছে একটা মানে মাধ্যম, যেটার মাধ্যমে আমরা ভাবটাকে প্রকাশ করি, কিন্তু ভাবটা তো ভিতরের ব্যাপার। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে জম্বি, হ্যাঁ, একটা জম্বি, ফর এক্সাম্পল a zombie duplicate of you would not only have an internal state caused by light, আমরা এটা না পড়ে বুঝাই বলি, সেটা হচ্ছে একটা জম্বি মানে আমি যদি একটা ক্লোনের কথা বলি বা একটা রোবটের কথা বলি, সেটা তো একটা রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে যায় না? মনে করো একটা রোবট, রোবট আছে, এরকম কোনো সিনেমা দেখছো? ইয়েস স্যার। কি সিনেমা দেখছো, নাম বলো? দেখছি স্যার। স্যার রোবট নামেই একটা সিনেমা আছে। রোবট নামে একটা হিন্দি সিনেমা আছে। ও তো হিন্দিটাই সবাই দেখছে, কিন্তু হিন্দিটা দেখে লাভ নাই। তোমরা এই যে সায়েন্স ফিকশন মুভিগুলো যদি দেখো, সেখানে দেখবা তো একটা রোবট বা একটা কম্পিউটার যখন সেন্স করে, যে মাঝখানে কে জানে সেন্সরের কথা বলছে, একটা সেন্সর যখন কোনো কিছু সেন্স করে, তখন সে একটা সিকোয়েন্সের মাধ্যমে যে একটা কমান্ডের মধ্যে যায় না? কিন্তু আমরা কি বলবো যে রোবটটা ফিল করতেছে? না। আমরা কি বলবো যে মানে জম্বি যে সে ফিল করতেছে, সোফিয়া খুব ফিল করতেছে, খুব সম্মানিত বোধ করছে?
সোফিয়া স্যার। রোবট, সোফিয়া রোবটটা কি নিজে কোনো সম্মানিত বোধ করে? না স্যার। করে না। কিন্তু ফ্রম এ ফাংশনালিস্ট পয়েন্ট অফ ভিউ সে তো আমাদের বডিতে প্রসেসটা যেরকম ভাবে হয় রোবটের ওখানের মধ্যেও সেইভাবেই হয়। হয়তো আমাদের এখানে বায়োলজিক্যাল আর এখনকার রোবটের মধ্যে সেটা নন বায়োলজিক্যাল, ভবিষ্যতে রোবটগুলো বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে আসবে, তখন আমরা সেগুলাকে মানে জম্বি বলবো। ওকে ওকে, তাহলে একটা মানে রোবট বাচ্চা সে যখন একটা খাবার জিনিস দেখবে তখন তার স্যালাইভা সিক্রিট হবে এবং সে বলবে হ্যাঁ কি সুন্দর আপেল, হ্যাঁ, অথবা এই যে আমার আম দেখলে হ্যাঁ বলবে যে এই আমটা বোধহয় দেশি আম, আমি খাবো, এরকম সে বলতে পারে, পারে না? ইয়েস স্যার। তাহলে জম্বি আর্গুমেন্টের মূল কথাটা হচ্ছে আমরা যে জম্বি নই সেটা প্রমাণ হচ্ছে যে আমরা জম্বি আর্গুমেন্ট নিয়ে আলোচনা করি। ওকে, তাহলে মানুষের মতো ফাংশনালি সবকিছু মানুষের মতো ভিতরে বাইরে এটা যদি বানানো যায় উইদাউট সাবজেক্টিভিটি, তার মানে বোঝা গেল যে আমরা আমাদের যে ফিজিক্যাল ফাংশনালিটি যা চলতেছে সেটার বাইরে আমাদের একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট আছে, আমাদের একটা কোয়ালিয়া আছে। সেই কোয়ালিয়াটা আছে বলেই আমরা চিন্তাটা করছি, আমরা ক্রিয়েটিভ চিন্তাগুলো করি। ওকে, তো আজকের ক্লাসে আমরা কন্টেন্ট নিয়ে আর আগাবো না। নেক্সট ক্লাসে আমরা রাসেলের থিওরি নিয়ে আলোচনা করব, রাসেলের নিউট্রাল মনিজম থিওরি নিয়ে আলোচনা করব। আর কয়েকটা কথা বলে আমি আমার আজকের ক্লাসের আলোচনাটা শেষ করব, তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিয়া যে আর্গুমেন্টটা, যে সাবজেক্টিভ অ্যাসপেক্ট অফ আওয়ার এক্সপেরিয়েন্স, এই সাবজেক্টিভ অ্যাসপেক্টটাকে আমরা যখন একটা লিঙ্গুইস্টিক ফর্মে, রিপ্রেজেন্টেশনাল ফর্মে আমরা যখন প্রকাশ করি তখন আমরা কিন্তু একটা নিরপেক্ষ পদ্ধতিতে যাই। আমরা যখন কমিউনিকেট করি তখন আমরা কোনো না কোনো ভাবে নিরপেক্ষ পদ্ধতিতে যাই, কিন্তু যখন আমরা ফিল করি সেটা আমাদের একান্ত একটা বিষয়। ওকে, তাহলে আমাদের এই একান্ত অনুভব ছাড়াও আমাদের এই প্রসেসের মধ্যে একটা নলেজ রোবট ফর্ম করতে পারে, কিন্তু রোবটের সেই জিনিসটা কিন্তু সাবজেক্টিভ হবে না। তাহলে সাবজেক্টিভিটি এমন একটা জিনিস যেটাকে প্রমাণ দিয়ে প্রমাণ করা যায় না। এই যে একটু আগে সোহানি বললা আমি ঠিক কিভাবে বলবো বুঝাতে পারছি না, এরকম একটা ব্যাপার। আমাদের ভাষা অনেক সময় মানে সীমাবদ্ধ হয়ে পড়ে আমাদের ভাবকে প্রকাশ করার ক্ষেত্রে, কিন্তু ইনটুইটিভলি পার্সোনালি আমরা ফিল করি যে আমরা আসলে ফিল করছি, এবং প্রতি মুহূর্তে আমরা এই যে রঙিন জগৎটাকে দেখতেছি, এই রঙিন জগৎটাকে দেখার সমস্ত কাজগুলা সম্পন্ন হচ্ছে আমাদের মাথার ভিতরে, যেখানে রং বলে কোনো কিছু নাই। আমরা যা কিছু রঙিন দেখি, যা কিছু ভালো বা খারাপ দেখি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফেনোমেনা, যেটাকে আমরা এপিস্টেমোলজিতে বলি নরমেটিভ ফেনোমেনা। এই নর্মস এন্ড ভ্যালুস এর বিষয়টা আমরা আমাদের সাবজেক্ট হিসেবে জ্ঞানের করতে আমরা আরোপ করি, এবং এই আরোপ করার জন্য আমাদের আচ্ছা তাজমিয়া জ্যোতি বলছে যে স্ক্রিনে যে লেখাগুলো আসছে বইয়ের মধ্যে পাচ্ছে না। বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো থেকে আমি সংকলন করে এই সিনপসিসটা তৈরি করেছি। এই সিনপসিসটা তোমরা আমার দর্শন.com এর মধ্যে পেয়ে যাবে, ওখানের মধ্যে আছে, আপলোড করা আছে। তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি এই দুটো সমন্বয়ের মাধ্যমে জ্ঞানটা তৈরি হয়, এবং এই রূপ রস গন্ধময় বৈচিত্র্যময় ভালো মন্দ মিলিয়ে ভুল শুদ্ধ মিলিয়ে আমাদের যে জগৎ জাগতিক অভিজ্ঞতা, হ্যাঁ, বস্তুগত অভিজ্ঞতা, আমাদের চিন্তা, এই সব কিছু ঘটে আমাদের একটা আমাদের সত্তার এমন একটা জায়গার মধ্যে, যেই জায়গাটা হচ্ছে আসলে নন ফিজিক্যাল, কিন্তু সেই অনুভবটা আমরা আমাদের ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে প্রকাশ করি। সেটা বডিলি ল্যাঙ্গুয়েজ, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের অ্যাকশন, নানাভাবে আমরা প্রকাশ করি। ওকে, তাহলে আমাদের মূল বিষয়টা ছিল যে আমাদের
জগতের মধ্যে যা আছে সবই কি বস্তু, নাকি বস্তু অতিরিক্ত কোনো কিছু আছে? তো কেউ কেউ বলছে বস্তু অতিরিক্ত কোনো কিছু কিছু জিনিস আছে। আমাদের সাবজেক্টিভিটিটাই হচ্ছে যে স্বয়ং একটা বস্তু অতিরিক্ত বিষয়, এবং আমাদের চেতনা হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ। আমাদের চেতনা যেভাবে আমাদের ফিজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে ঘটে, এটা হচ্ছে চেতনার একটা ফিজিক্যাল আসপেক্ট, কিন্তু চেতনার একটা সাবজেক্টিভ আসপেক্ট আছে, যেটা আমাদের কোয়ালিটেটিভ এক্সপেরিয়েন্সের মাধ্যমে, পার্সোনাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা পেয়ে থাকি। দিস ইজ অল ফর টুডে। কারো খুব জরুরি কোনো প্রশ্ন থাকলে একটা দুটো আমি নিতে পারি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার রিপ্রেজেন্টেটিভের একটা ক্রিটিসিজম বলছেন, এটা এক লাইনে একটু বলে দেন, আমি একটু বুঝিনি। রিপ্রেজেন্টেশনালিজম হচ্ছে যে আমরা যখন কোনো ফিজিক্যাল এক্সপেরিয়েন্স পাই তখন একটা রিপ্রেজেন্টেশন ঘটে। এই যে তুমি আমটা দেখছো, একটা রিপ্রেজেন্টেশন ঘটছে না? জি এখন বস্তুবাদীরা বলবে তুমি যেটা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সের কথা বলছো, কোয়ালিয়ার কথা বলছো, ওগুলো রিপ্রেজেন্টেশনের একটা সমষ্টি, রিপ্রেজেন্টেশনের বাইরে আলাদা কোনো কিছু নেই। আর এটা সমালোচনা হচ্ছে আমাদের একান্ত কিছু অনুভূতি থাকে, সেখানে প্রত্যেকটা বিষয়, দাঁতের ব্যথা থেকে শুরু করে আম খাওয়া, অথবা যে আমার কথা শুনতে পাচ্ছ, অথবা আমরা কোনো কিছু নিয়ে কোনো কিছু কল্পনা করি, এসব কিছুরই একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, কিন্তু এটার একান্ত যে প্রাইমারি অনুভূতিটা ব্যক্তিগত, সেটা কিন্তু কখনো বাদ হয়ে যায় না। এটা আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল, কোয়ালিয়ার ক্ষেত্রে কিভাবে ইন্টেনশন কিভাবে কোয়ালিয়াকে রিডিউস করে, ওটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা তো গত ক্লাসের আলোচনা। একটু স্যার, একটু আমি একটু বিস্তারিত একটু জানলে একটু ক্লিয়ার না বিষয়টা। আচ্ছা, তো এক নাম বললে কি নাজমুল বলবো না হাসান বলবো? নাজমুল বলতে পারেন স্যার। হ্যাঁ, নাজমুল। ইন্টেনশনের কারণে কোয়ালিয়া কমে বাড়ে, কিন্তু ইন্টেনশন দিয়ে কোয়ালিয়াকে নাকচ করা যায় না। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্ষুধার্ত লোকের কাছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সেই সুকান্তের কবিতা। ওকে, কিন্তু ক্ষুধার্ত হওয়ার কারণে পূর্ণিমার চাঁদ খেয়ে সে ঝলসানো রুটি দেখতে পারে, কিন্তু পূর্ণিমার চাঁদ একটা জল জল করছে, সে চোখের দৃষ্টি ঠিক আছে, কোনো সমস্যা নাই, সে চাঁদ দেখতে পাচ্ছে, আর সে মনে মনে ভাবতে পারবে না যে আকাশে কোনো চাঁদ নাই, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে ঘোরতর অন্ধকার। এটা কি সে ভাবতে পারবে? না স্যার। ইন্টেনশন দিয়ে তুমি কি কোনো কিছু চেঞ্জ করতে পারবা, যেটা তোমার কোয়ালিটেটিভ পার্সপেক্টিভ আসতেছে? সাপোজ আমি সেদিন জিজ্ঞেস করছিলাম কাকে জানি, তুমি একটা কিছু কালো দেখতে পাচ্ছ চোখে, এখন তুমি উইশফুল থিঙ্কিং দিয়া, ইন্টেনশন দিয়া, তোমার কালোকে আমি পছন্দ করি না, সুতরাং কোনো কালো নাই, চারিদিকে ফকফকা সাদা, এটা তুমি ভাবতে পারবা? না স্যার, পারবা না। এই যে আমার পিছনে হোয়াইট বোর্ড, যে হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডটা হোয়াইট নয়, মোজাম্মেল স্যার এখন একটা ব্ল্যাক বোর্ডের সামনে বসে আছে, এটা তুমি ভাবতে পারো? না, এই মুহূর্তে না, কোনোভাবেই পারবা না। তার মানে হচ্ছে ইন্টেনশনালিটি দিয়া আমরা, ইন্টেনশনালিটি আমাদের কোয়ালিটিকে মাঝে মাঝে প্রভাবিত করে। যেমন ক্ষুধার্ত মানুষ পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটিও মনে করতে পারে। হ্যাঁ, আমাদের যখন তৃষ্ণা জাগে তখন পানির প্রতি আমাদের খুব মায়া সৃষ্টি হয়, কথার কথা। হ্যাঁ, পানির কথা বারবার মনে পড়ে, পানির স্বপ্ন দেখি, কথার কথা। সেরকম ইন্টেনশনের কারণে কোয়ালিটেটিভ আসপেক্ট গুলোর মধ্যে কিছু ইনফ্লুয়েন্স তৈরি হয়, কিন্তু ইন্টেনশন কোয়ালিটিকে নাকচ করে দিতে পারে না, অথবা এটাকে রেসিস্ট করতে পারে না। সেই জন্য বস্তুবাদীদের যে ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ, যে কোয়ালিয়া হচ্ছে একটা ইন্টেনশন, এটা আসলে ভুল। আর কারো কোনো প্রশ্ন? আমরা শেষ করতে পারি? হ্যালো, জি স্যার, বুঝছি আজকে খুব ভালো মতো। আচ্ছা রিকা, আমাদের পরবর্তী ক্লাসটা কোন দিন হবে? স্যার আপনি যেদিন বলেন। না না, আমরা আজকে বৃহস্পতিবারে নিলাম না? জি স্যার। এর আগের ক্লাসটা কোন দিন নিছি? প্রথম স্যার সোমবার। বারটা ঠিক মনে নেই। সোমবার। সোমবার।
তাহলে সোমবার বৃহস্পতিবার এটুকু মনে রাখবা, ঠিক আছে? জি স্যার। তাহলে আগামী সোমবার বেলা 3টায় আমরা বার্টন রাসেলের যে নিউট্রাল মনিজম সেটা আলোচনা করব। আর আমি যে কন্টেন্টটা তোমাদের দিয়েছি এটা কিন্তু ইন্টারনেটে আছে, আমি কি এখন দেখাই দেওয়ার দরকার আছে? না স্যার, আমরা খুঁজে নিব। দর্শন.com, সেখানে গিয়া ক্লাসরুমের মধ্যে সিনপসিসে গিয়ে তোমরা সমকালীন মনোদর্শন খুঁজলেই সেখানের মধ্যে পুরো জিনিসটা পেয়ে যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সাথে আবার সোমবারে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।